আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। চঞ্চল বায়োলজির পক্ষ থেকে আমি ডাক্তার আব্দুর রউফ চঞ্চল তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের আলোচনা করব নবম দশম শ্রেণীর 12তম অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন নিয়ে। এই অধ্যায়টা অতিমাত্রায় গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা বরাবরের মতোই বলি যে তোমরা অবশ্যই একটা খাতা, একটা কালো পেন, তার সাথে কালার পেন এবং তোমার মেন বইটা নিয়ে বসে যাও। এই অধ্যায়টা আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব এসএসসির আঙ্গিকে। আশা করি তোমরা সবাই ভিডিওটি পুরোপুরি দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবা। সুতরাং তাহলে শুরু করা যাক। প্রথমে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করতে গেলে বলতে হয় বংশগতির বস্তু সম্পর্কে। বংশগতির বস্তুটা আসলে কি, এটা প্রথমে একটু জানতে হবে। বংশগতির বস্তুটা হচ্ছে যেই বস্তুটা এক বংশধারাতে বৈশিষ্ট্যগুলো বহন করে, এদেরকে বলা হয় বংশগতির বস্তু বা হেরেডিটারি ম্যাটেরিয়ালস, জেনেটিক ম্যাটেরিয়ালস ইত্যাদি। তাহলে এই জিনিস কয়টা কি কি বংশগতির বস্তু বহন করে বা বংশগতির ধারা বহন করে, এরকম কয়েকটা বস্তু আছে। তার মধ্যে ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ। ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ এরা বংশগতির ধারা বহন করে। এখন আমাদেরকে জানতে হবে এই ক্রোমোজোম সম্পর্কে একটু ডিটেলস জানতে হবে, কারণ এই ক্রোমোজোম নিয়ে অনেক কথা আছে। ক্রোমোজোম কে আবিষ্কার করছে এটা আমাদের জানতে হবে। এক কথায় মনে রাখবা, বার্গার। তোমরা যখন বার্গার খাবা তখন একবার বার্গারে কামড় দেওয়ার পরে ক্রোমোজোমের কথা মনে করবা যে বিজ্ঞানী স্ট্রাস বার্গার 1875 সালে কিন্তু ক্রোমোজোম আবিষ্কার করছে। ঠিক আছে, এই ক্রোমোজোমের সংখ্যা কতটি হতে পারে, সংখ্যা সম্পর্কে জানতে হতে পারে যে 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে সংখ্যা। ক্রোমোজোমের দৈর্ঘ্য কত এটা তোমাদের জানতে হবে। ক্রোমোজোমের দৈর্ঘ্য প্রথমে লিখবা 35, তারপরে লিখবা 30। 35-এর মাঝখানে একটা ফুটা দিবা, আর এখানে 30-এর পরে শূন্য দিতেও পারো, নাও দিতে পারো। ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30.0 মাইক্রন। মাইক্রন একটা নতুন একক পেলা হয়তো, মাইক্রন সম্পর্কে একটু জানতে হবে। 1 মাইক্রন সমান সমান 10⁻⁶ মিটার। ঠিক আছে, এরপরে তাহলে দৈর্ঘ্যের পরে আমাদের জানতে হবে ক্রোমোজোমের প্রস্থটা কত। ক্রোমোজোমের প্রস্থ একদম ইজি, 0.2 থেকে 2.0, এর থেকে ইজি আর হতে পারে না। তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, কারণ এগুলো এমসিকিউতে প্রচুর আসে। এরপরে ক্রোমোজোমকে বংশগতির ভৌত বস্তু বলা হয়। কেন বলা হয়? কারণ ক্রোমোজোম এক বংশ থেকে ওই বংশের ধারা বজায় রাখতে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বহন করে, এই জন্য ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত বস্তু। এই কথা থেকে আমরা এরপরে যেটা নিয়ে আলোচনা করব বিস্তারিত, সেটা হচ্ছে দেখো ডিএনএ সম্পর্কে আলোচনা করতে হবে আমাদের। ডিএনএ সম্পর্কে আলোচনা করতে গেলে অবশ্যই তোমাকে প্রথমে জানতে হবে ডিএনএ এর পূর্ণরূপটা কি। পূর্ণরূপ পরীক্ষায় প্রচুর আসে। পূর্ণরূপ পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্নে আসে, তারপরে এমসিকিউতে আসে। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সংক্ষেপে এটাকে বলা হয় ডিএনএ। এই ডিএনএটা তোমাদের পরীক্ষায় পূর্ণরূপ আসে। অনেকেই ভুল করো, অনেকে না পারলে কি করো, বাংলাতে লিখে দাও, তোমরা ওটাতে মার্কস পাবা না। মনে রাখবা ইংরেজিতে চাইছে, তার মানে তোমাকে ইংরেজিতেই পূরণ করতে হবে। এরপরে দেখো ডিএনএর পূর্ণরূপের পরে আমাদের জানতে হবে ডিএনএর গঠন সম্পর্কে। আমরা সবাই জানি ডিএনএর গঠন হচ্ছে এরকম একটু সাপের মতো সর্পিলাকার গঠন, আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা চেন থাকে বা দুইটা সূত্রক থাকে বা দুইটা সুতার মতো জিনিস একটা একটার সাথে এইভাবে করে থাকে। এটাকে বলা হয় সাপের মতো গঠন বা সর্পিলাকার গঠন। আচ্ছা, এখন এই সর্পিলাকার গঠনটা তৈরি হয়েছে কি দিয়ে সেটা তোমাদের একটু জানতে হবে। সর্পিলাকার গঠনটা তৈরি হয়েছে নিউক্লিওটাইড দিয়ে।
এই নিউক্লিওটাইড একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এইভাবে যুক্ত হয়ে অসংখ্য বা অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত হয়ে ডিএনএটাকে গঠন করেছে। অনেকগুলো নিউক্লিওটাইড, এই জন্য এটাকে বলা হয় পলিনিউক্লিওটাইড। তোমরা হয়তো জানো যে মনো মানে এক, ডাই বা বিস বা বাই মানে দুই। এটা আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। এটা তোমাদের রসায়নেও লাগবে, পাশাপাশি জীববিজ্ঞানেও অনেক জায়গাতেই লাগবে। ওয়ান মানে মনো, টু মানে ডাই বা কখনো বাই বা কখনো বিশ থাকে, থ্রি মানে ট্রাই, ফোর মানে টেট্রা, ফাইভ মানে পেন্টা, সিক্স মানে হেক্সা, সেভেন হেপ্টা, এইট অক্টা, নাইন ননেন, টেন ডেকা। তবে একটাকে মনো বলে, দুইটাকে ডাই বলে, কিন্তু দুইয়ের অধিকই যখন হয় তখন তাকে আবার একত্রে আমরা পলি বলতে পারি। ঠিক আছে, এই জন্য নিউক্লিওটাইড যদি অসংখ্য হয় তখন তাকে একত্রে পলিনিউক্লিওটাইড বলে। এটা তোমরা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে পলিনিউক্লিওটাইডটা আসলে কি? পলিনিউক্লিওটাইডটা হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইডের সমষ্টি। এখন আসো আমি তোমাদের নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত আমি বোঝাচ্ছি। যেহেতু নিউক্লিওটাইড বা পলিনিউক্লিওটাইড দুইটাই কার অংশ, বা এই দুইটা বা নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএতেও থাকে আরএনএতেও থাকে, একটু পার্থক্য ছাড়া দুইটাতে প্রায় একই রকম থাকে। এই জন্য আমাদের জানতে হবে যে নিউক্লিওটাইড আসলে কি কি জিনিস নিয়ে গঠিত। দেখো, নিউক্লিওটাইড সাধারণত নিউক্লিওটাইডের তিনটা জিনিস থাকে। নিউক্লিওটাইডের মধ্যে কয়টা জিনিস? তিনটা। তার মধ্যে মনে রাখবা একটা হচ্ছে থাকে শর্করা বা যাকে সুগার বলা হয়। ঠিক আছে, আরেকটা আছে অজৈব ফসফেট। অজৈব ফসফেট, অজৈব এর ইংরেজি হচ্ছে ইনঅর্গানিক, আর ফসফেট তো ফসফেটই, তাই ইনঅর্গানিকের জন্য আই নিচে ছোট করে লেখা হয় পিআই। এরপরে দেখো আরেকটা জিনিস থাকে, সেটা নাইট্রোজেন বেস বা ক্ষার। নাইট্রোজেন বেস বা ক্ষার থাকে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে সাধারণত 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, এরপরে অজৈব ফসফেট থাকে, আর নাইট্রোজেন বেস বা ক্ষার থাকে। এই কয়টা জিনিস মিলে নিউক্লিওটাইড গঠিত, আর অনেকগুলো নিউক্লিওটাইড মিলে ডিএনএ আরএনএ গঠিত। এবার আমাদের বুঝতে হবে যে নাইট্রোজেন বেস বা ক্ষার কি জিনিস এবং এরা আবার কয় ধরনের। নাইট্রোজেন বেস বা ক্ষার এরা আবার দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন, আরেকটা পাইরিমিডিন। দেখো এই বিষয়টা কিন্তু তোমাদের বইয়ে অতটা ক্লিয়ার করে দেয়া নাই যে পিউরিন পাইরিমিডিনের মধ্যে কি কি আছে বা কয়টা করে অংশ আছে, পিউরিন কি কি নিয়ে গঠিত, পাইরিমিডিন কি কি নিয়ে গঠিত। এটা আমি এই জায়গাটাতে একটু বেশি করে ভালো করে মনোযোগ দাও। দেখো পিউরিনের মধ্যে দুইটা জিনিস আছে, এ আর জি, মনে রাখবা। এতে হচ্ছে অ্যাডিনিন আর জিতে হচ্ছে গুয়ানিন। ঠিক আছে, আর পাইরিমিডিনের মধ্যে আছে তিনটা, সিটিইউ, সিতে সাইটোসিন, টিতে থায়ামিন, আর ইউতে ইউরাসিল। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে নাইট্রোজেন বেস বা ক্ষার দুই ধরনের হতে পারে। তার মধ্যে পিউরিন হচ্ছে দুইটা তার সদস্য আছে, একটা হচ্ছে অ্যাডিনিন আর একটা গুয়ানিন। তারপরে পাইরিমিডিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটা সদস্য আছে, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। এখন তোমাদের একটু এখানে আরো ক্লিয়ার করে দিই। দেখো, মনে করো এটা একটা রাজার, বা এটা একটা রাজ্য, এটা একটা রাজ্য, এটা একটা রাজা, এটা একটা রাজা। এই রাজার এই দুইটা ছেলে, আর এই রাজার এই তিনটা মেয়ে। এখন রাজারা চিন্তা করছে কি, যে আমাদের দুইজনের শক্তি বাড়াতে এবং সম্পদ বাড়াতে চাইলে আমাদের দুইজনকে এক হতে হবে। সুতরাং আমরা এক হতে পারি কিভাবে? আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে। তখন কি করবে? পিউরিন রাজা পাইরিমিডিনকে বলছে, আচ্ছা ঠিক আছে, আমরা বিয়ের ব্যবস্থা করি। এর মধ্যে আবার শুনে নিয়েছে এরা যে
আমাদের বিয়ে হচ্ছে, তখন তারা কি করেছে, খুব তাড়াতাড়ি ওরা নিজেরা পছন্দ করা শুরু করে দিয়েছে। দেখো, গুয়ানিন প্রথমে পছন্দ করেছে সাইটোসিনকে। তাহলে গুয়ানিন পছন্দ করেছে বা ভালোবেসেছে সাইটোসিনকে। এই গুয়ানিন এবং সাইটোসিন এতই বেশি ভালোবেসেছে যে তাদের মধ্যে বন্ধন, মানে ভালোবাসার বন্ধনটা শক্তিশালী এবং তিনটা বন্ধন দ্বারা এরা যুক্ত। ঠিক আছে, এরা দুজন একে অপরকে পছন্দ করে নিয়েছে। এখন দেখো, নায়ক আছে একটা, নায়িকা আছে দুইটা। এখন কি করবে, অ্যাডিনিন প্রথমে থায়ামিনের দিকে নজর দিবে। থায়ামিন দিকে যখন নজর দিবে তখন ইউরাসিল, ও অ্যাডিনিনকে পছন্দ করত, কিন্তু কি করবে, ওর তো অ্যাডিনিনকে পাওয়া হলো না, ও তখন সুসাইড করে মরে যাবে। তাহলে দেখো, অ্যাডিনিন থায়ামিনের সাথে যুক্ত হবে, এরা আবার দুইটা বন্ধন দ্বারা যুক্ত হয়। তাহলে অ্যাডিনিন, থায়ামিন আর সাইটোসিন, গুয়ানিন, এটা মিলে যে জিনিসটা উৎপন্ন হবে সেটা হয়ে যাবে ডিএনএ। রাজাদের মধ্যে যে শক্তিটা উৎপন্ন হয়ে গেল বা দুইজন মিলে একসাথে হলো, তখন তার নাম হয়ে গেল ডিএনএ। এবার আসো আরএনএর বিষয়। আরএনএর বিষয়েও একই জিনিস। এই গুয়ানিন এমনভাবে ধরে আছে সাইটোসিনকেও কাকে নিতে দিবে না। এবার কি করবে, অ্যাডিনিন থায়ামিনের সাথে সম্পর্ক করবে না, এবার অ্যাডিনিন করবে ইউরাসিলের সাথে সম্পর্ক। তাহলে অ্যাডিনিন ইউরাসিলের সাথে সম্পর্ক করবে, তখন যে শক্তিটা বা দুই রাজা মিলে যে শক্তিটা উৎপন্ন হয়ে যাবে সেটার নাম হবে আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ আগেরটাতে ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই দুইটাই কিন্তু মনে রাখবা অ্যাসিড। অনেক সময় অনেকে ধরে বসে যে আসলে ডিএনএটা কি অ্যাসিড না ক্ষার, নাকি প্রশমিত অবস্থায় আছে, নাকি নিরপেক্ষ। তখন তোমরা একটু মানে কনফিউশনে পড়ে যাও। আসলে দেখো, এটা কিন্তু দুইটাই অ্যাসিড। অ্যাসিডগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড, একটা ডিঅক্সি রাইবো আর একটা শুধু রাইবো। ঠিক আছে, তাহলে আমরা পলিনিউক্লিওটাইড কাকে বলে সেটা বুঝতে পারলাম। পলিনিউক্লিওটাইড কাকে বলে, পলিনিউক্লিওটাইড হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইডের সমষ্টি। নিউক্লিওটাইডের মধ্যে আবার কি কি আছে পেয়ে গেলাম। নিউক্লিওটাইডের মধ্যে একটা জিনিস পেলাম যে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসের মধ্যে একদিকে পিউরিন আর একদিকে পাইরিমিডিন। একদিকে পিউরিনের মধ্যে আবার কি আছে, অ্যাডিনিন আর গুয়ানিন, আর এদিকে পাইরিমিডিন, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। অ্যাডিনের সাথে সব সময় অ্যাডিনিন যদি ডিএনএ হয় তাহলে থায়ামিনের সাথে যুক্ত হবে, যদি আরএনএ হয় তাহলে ইউরাসিলের সাথে যুক্ত হবে, আর সাইটোসিন আর গুয়ানিন সবসময় তিন বন্ধন দ্বারা যুক্ত হয়েই থাকবে। এবার আমাদের এটা যখন আমরা বুঝে নিলাম, এখন আমাদের ডিএনএটা আঁকানো বা ডিএনএর গঠনটা বুঝতে একটু সহজ হবে। দেখো, ডিএনএর গঠনটা এখন আলোচনা করব। ডিএনএ সাধারণত সর্পিলাকার গঠন, এখানে সূত্রক থাকে দুইটা, তাই এটাকে বলা হয় ডাবল হেলিক্স কাঠামো। এই ডিএনএটাকে কে প্রথমে আবিষ্কার করেছে, বা 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক এই ডিএনএটার চিত্র আবিষ্কার করেছে। তো ডিএনএটা দেখো, আমি আঁকাচ্ছি, আমি যেভাবে আঁকাচ্ছি এভাবে আঁকালেও হবে, বইয়ে যেভাবে আছে সেভাবে আঁকালেও হবে। দেখো, মনে করো এটা একটা ডিএনএ। মনে করো এটা একটা ডিএনএ। এখানে আমি বোর্ড ছোট্ট হওয়াতে আমি বেশি বড় আঁকাতে পারলাম না। আমি পরীক্ষাতে যদি ডিএনএ আঁকাই অবশ্যই একটা নতুন পেজ নিব, নিয়ে উপর থেকে আমরা এইভাবে আঁকাবো, ডিএনএটা এইভাবে আঁকাবো। এইদিকে দেখো, আমরা এমনভাবে টানবো যেন মাঝখানে একটা ক্রস চিহ্ন হয়, দুই পাশে দুইটা, বা উপরে এবং নিচে দুইটা গোল হয়। ঠিক আছে, এভাবে করে আমরা ডিএনএটা ইয়ে করব। এবার আমরা এই ডিএনএ মানে ডিএনএটাকে এখানে 10টা ভাগে ভাগ করব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ঠিক আছে, 10টা ভাগে ভাগ করলে আমরা দেখছি যে উপরে 5টা, নিচে 5টা পড়লো। ঠিক আছে, এই 5টার মধ্যে আমরা এখানে অ্যাডিনিন দিব, যেহেতু ডিএনএ আঁকাচ্ছি তাহলে আমাকে থায়ামিন দিতে হবে। সাইটোসিন দিব, তাহলে আমাকে গুয়ানিন দিতে হবে। তারপরে আবার যদি থায়ামিন দাও তাহলে অ্যাডিনিন দিতে হবে। এখানে যদি গুয়ানিন দাও এখানে সাইটোসিন দিতে হবে। এখানে অ্যাডিনিন দিলে থায়ামিন দিতে হবে। এখানে সাইটোসিন দিলে গুয়ানিন, এখানে থায়ামিন দিলে অ্যাডিনিন, এখানে গুয়ানিন দিলে সাইটোসিন,
এখানে অ্যাডিনিন দিলে থায়ামিন এবং সাইটোসিন দিলে গুয়ানিন। এই যে দেখো আমি কিভাবে এখানে ছবিগুলো আঁকা বা ছবিটা আঁকালাম। দেখো অ্যাডিনিনের সাথে থায়ামিন দিলাম, পরে আবার অ্যাডিনিনের সাথে থায়ামিন আমি দিব না বা দেয়া ঠিক না, ঠিক আছে। তারপরে সাইটোসিনের সাথে গুয়ানিন দিছি, পরে আবার দেখো সাইটোসিনের সাথে গুয়ানিন দেই নাই, কারণ এভাবে দেয়া যাবে না। তোমাদের ছবিতে এইভাবে করে ছবিটা আঁকাবা। এখন তোমার অনেকে বলতে পারো যে স্যার তাহলে আমি কি এটা মুখস্থ করে ফেলবো? না, তোমাকে মুখস্থ করার দরকার নাই। প্রথমে তুমি সাইটোসিন গুয়ানিন দিয়ে শুরু করতে পারো, প্রথমে তুমি গুয়ানিন সাইটোসিন দিয়ে শুরু করতে পারো, সমস্যা নাই। তবে মাঝখানের দ্বিবন্ধন আর ত্রিবন্ধনগুলো খেয়াল করবা। আচ্ছা, এই বন্ধনগুলো আসলে কি? এই বন্ধনগুলো আসলে সবাই মনে রাখবা যে এটা হাইড্রোজেন বন্ধন। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। ডিএনএ এর মোটামুটি একটু কাঠামোটা হয়ে গেছে, আরো কিছু যোগ করতে হবে। দেখো ডিএনএ এর এই কাঠামোটা হচ্ছে, এটা একটা সূত্রক চলে গেল আর এটা একটা সূত্রক, এই দুইটা সূত্রক মিলে ডিএনএটা গঠিত হয়েছে। এই ডিএনএটা আমি এইটুকু আঁকালাম, তার মানে আমি একটা ঘূর্ণন আঁকাইছি, একটি ঘূর্ণন, ঠিক আছে। একটি, এটা হচ্ছে একটি ঘূর্ণন। এখন তোমাকে একটু বুঝাই দিই এটা একটি ঘূর্ণন হলো কি করে। বিজ্ঞানীরা বলছে ডিএনএ একটা সিঁড়ির মতো। তোমরা প্রত্যেকেই সিঁড়ি দেখেছো, সবার বাসাতেই সিঁড়ি থাকতে পারে। দেখবা যে সিঁড়িতে প্রথমে আমি একতলা উঠতে চাইলে আমাকে কি করতে হয়? এইভাবে 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 যেতে হয়, যে আমাকে আবার ঘুরে এইভাবে এইভাবে আবার উঠতে হয়। তাহলে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার ব্যাক করলে আমার একটা সূত্রক হয় বা একটা একতলায় আমি উঠতে পারি। ডিএনএটা হচ্ছে ঠিক এরকম। দেখো এটা একটা 3D চিত্র, এইভাবে করে এসে ঘুরে আবার এইভাবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে ঘুরে এইভাবে করে আবার যখন এই অবস্থায় আসবে তখন সেটা হয়ে যাবে একটা পূর্ণ ঘূর্ণন। একটা পূর্ণ ঘূর্ণন তুমি ছবিতে বোঝাতে হলে, যেহেতু এটা 3D ভিউ, তুমি ছবিতে আঁকাতে পারবে না, সুতরাং তোমাকে এইভাবে আঁকাতে হবে। তাহলে একটি পূর্ণ ঘূর্ণন বা একটি ঘূর্ণন, এখানে আমরা বলেছিলাম যে পলিনিউক্লিওটাইড চেন থাকে। তাহলে এখানে পলিনিউক্লিওটাইড কতটি থাকবে? মনে রাখবা 10টি পলিনিউক্লিওটাইড, 10টি পলিনিউক্লিওটাইড, ঠিক আছে। তাহলে দেখা গেছে কি একটি ঘূর্ণনে 10টি পলিনিউক্লিওটাইড থেকে। এই ঘূর্ণনটাকে যদি দৈর্ঘ্যে মাপা হয় তাহলে দেখা গেছে কি এই দৈর্ঘ্যটা 34 অ্যাংস্ট্রোম। অ্যাংস্ট্রোম একটা নতুন একক পেয়ে গেলা, সরি, অ্যাংস্ট্রোম। এই অ্যাংস্ট্রোম হচ্ছে একটা একক। এক অ্যাংস্ট্রোম সমান সমান 10⁻⁻10 মিটার, ঠিক আছে। ক্লিয়ার হলো? তাহলে এক অ্যাংস্ট্রোম সমান সমান কত? 10⁻⁻10। এবার দেখো এখানে আমি একটু যদি বলতে চাই যে দৈর্ঘ্য আমরা পেলাম কত? 34 অ্যাংস্ট্রোম, তাই না? এই 34 অ্যাংস্ট্রোমের মধ্যে, এই 34 অ্যাংস্ট্রোম মধ্যে নিউক্লিওটাইড আছে কতটি? 10টি। সিম্পল হিসাব ঐকিক নেমে যদি করো, 10টি নিউক্লিওটাইড জায়গা দখল করে 34 অ্যাংস্ট্রোম, তাহলে একটি নিউক্লিওটাইড জায়গা দখল করবে 34/100, সরি 10, তাহলে কত হবে? 3.4 অ্যাংস্ট্রোম। সিম্পল হিসাব। তাহলে প্রত্যেকটি নিউক্লিওটাইডের দূরত্ব সমান এবং এরা কত? 3.4 অ্যাংস্ট্রোম। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রোম আর প্রত্যেকটি নিউক্লিওটাইড একে অপরে 3.4 অ্যাংস্ট্রোম দূরত্বে আছে। এবার আমাদের এখান থেকে আরেকটা জিনিস লাগবে, যে ডিএনএর একটা, যে এই গোল হয়ে ঘুরছে, এই জিনিসটার দৈর্ঘ্য কত, বা মানে এই জিনিসটা কতটুকু, যার মানে এটাকে বলে ব্যাস। ব্যাস কাকে বলে তোমরা অবশ্যই জানো। বৃত্তের কেন্দ্র বরাবর যদি একটা রেখা টানা হয় সেটাকে বলা হয় বৃত্তের ব্যাস। আর ব্যাসার্ধ কাকে বলবে? ব্যাসের অর্ধেককেই ব্যাসার্ধ বলে। তবে এই ব্যাসটা হচ্ছে কত জানো? 20 অ্যাংস্ট্রোম। 20 অ্যাংস্ট্রোম হচ্ছে এই ডিএনএর ব্যাস। পরীক্ষায় এমসিকিউতে অবশ্যই খেয়াল করবা ব্যাস লেখা আছে না ব্যাসার্ধ লেখা আছে। অনেক সময় স্যাররা একটু তোমাদের কনফিউজ করার জন্য অনেক সময় ব্যাসের জায়গায় ব্যাসার্ধ দিয়ে দেয়, দিয়ে তোমাদের কনফিউজ করার চেষ্টা করো। অনেকেই
প্রশ্ন কমন পেয়ে দিশেহারা হয়ে যাও, লাফিয়ে উঠে একটা শীষ দিয়ে দাও, দিয়ে সবাইকে বলো যে ইয়ে পারছি আমি, পেরে কি করলা তুমি ব্যাসটা খেয়াল করো নি, ওখানে ব্যাসার্ধ লেখা ছিল, 20-এ 20 বসায় দিয়ে আসছো, পরে দেখছো যে বাহিরে এসে তোমাকে কাটতে হচ্ছে, ওখানে ব্যাসার্ধ ছিল। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে পড়লেই পড়াগুলো সহজ হয়ে যাবে। এর পরবর্তীতে সব শেষে বা সবার প্রথমে কাজটা করতে পারো, কারণ আমি অনেক খাতা দেখলাম পরীক্ষার খাতাতে তোমরা এই জিনিসটা ভুল করো, যে চিত্র লিখতেই ভুল করো। চিত্রের উপরে প্রত্যেকটা জিনিসের কিন্তু মার্কস আছে, ঠিক আছে? এই চিত্র লেখার উপরেও মার্কস থাকে। চিত্রটা এখানে লিখতে হবে একটি ডিএনএ বা ডিএনএর একটি পূর্ণ ঘূর্ণন, এরকম লিখতে হবে। আবার অনেকে আছে আমাদের মধ্যে, অনেককে দেখেছি যে অনেক সুন্দর ছবি আঁকাতে পারে। শেরে বাংলায় একে ফজলুল হক বলো, জয়নুল আবেদিন বলো, তাদেরকেও ফেল করে দেয়। এই কারণে অনেক সময় তাদের কি ছবি আঁকাইছে সেটা চিনতেই খুব কষ্ট হয়ে যায়। ওই জন্য তোমরা একটু কষ্ট করে নিচে লিখে দিবা যে চিত্রটা কোনটে আঁকানোর চেষ্টা করেছো। ডিএনএ চিত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর any kind of examination. So you should practice this picture frequently. যত বেশি প্র্যাকটিস করবা তত তাড়াতাড়ি তোমার এই ডিএনএ আঁকাটা তুমি শিখে যাবা, ঠিক আছে? এবং তোমার দেখবা যে সময় কম লাগছে। আমি যেহেতু এরপরে ডিএনএর পূর্ণ মানে অনুলিপনটা বুঝাবো, এই জন্য আমি পুরোটা মিশাচ্ছি না। দেখো, ডিএনএ অনুলিপন, এইটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষাতে আসে। ডিএনএ অনুলিপন, অনুলিপন কথাটা আসলে অনুরূপ তৈরি করা বা কপি, এরকম জিনিস বুঝতে পারো। ডিএনএ অনুলিপনটা হচ্ছে কি, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করা। কিভাবে দেখো ডিএনএটা তৈরি করছে আমাদের দেখলাম কি যে, আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে আমি যদি শুধুমাত্র এই অংশটাকে দেখাই তাহলে জিনিসটা কেমন দেখতে হবে তুমি একটু দেখে নাও। প্রথমে এই দাগের মধ্যে কিন্তু আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফসফেট। ফসফেটটা কি? ইনঅর্গানিক ফসফেট। তারপরে যেই টানটা দিয়েছি এইটা মানে সুগার, এই সুগারটা আবার আরেকটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত, আবার আরেকটা সুগার, ঠিক আছে? এবার এই সুগারের সাথে দেখো আমি এখানে টি লিখেছি, তার মানে টি যুক্ত হয়ে আছে, এখানে আবার অ্যাডিনিন, এখানে আবার আরেকটা সুগার, এদিকে আবার একটা পিআই, ঠিক আছে? এদিকে দেখো আবার তুমি আরেকটা পিআই দিয়ে দিবা। পরের লাইনে আমি কি লিখেছি সেটা দেখো, আমি দিয়ে দিচ্ছি, এখানে আবার একটা সুগার। পরের লাইনে আমি লিখেছি দেখো জি ট্রিপল বন্ধন সি, ঠিক আছে? কাঠামোটা কিন্তু এইভাবে আছে, এইভাবে করে চলতেই থাকবে, ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট সুগার, এইভাবে করে এই টানটা তৈরি করেছে। আর মাঝখানে আছে তোমার নিউক্লিওটাইড, ঠিক আছে? নিউক্লিওটাইডের মধ্যে নাইট্রোজেন বেসটা দেখো, এখানে হচ্ছে অজৈব ফসফেট শর্করা আর নাইট্রোজেন বেস মিলে একটা নিউক্লিওটাইড, অজৈব ফসফেট শর্করা নাইট্রোজেন বেস মিলে একটা নিউক্লিওটাইড, এরকম অনেকটা নিউক্লিওটাইড মিলে ডিএনএ গঠন করছে, যেটাকে আমরা বলছি পলি নিউক্লিওটাইড। এবার দেখো ডিএনএ অনুলিপনের ক্ষেত্রে আমি একটু বলি, একটা পুরাতন ডিএনএ থেকে নতুন দুইটা ডিএনএ তৈরি হবে, ঠিক আছে? দেখো এখানে একটু মেশায় দিচ্ছি আমি। ডিএনএর চিত্রটা যদি এইটা হয়, পরবর্তীতে কি হবে, অনুলিপনের বেলা এই পরস্পর দুই সূত্রক একে অপর থেকে একটু দূরে চলে যাবে। এই সূত্রক একটু দূরে গেলে তাদের মধ্যে জি ছিল, টি ছিল, এ ছিল, এখানে সি ছিল, এখানে এ ছিল, এখানে টি ছিল। এরা কি করবে, একে অপর থেকে দূরে যাওয়ার ফলে মাঝখানের এই বন্ধনগুলো আর থাকবে না। মাঝখানের বন্ধনগুলো যখন থাকবে না, তখন এই জায়গাতে আরেকটা নতুন সূত্রকের আগমন ঘটবে, ঠিক আছে? এই জায়গাতে একটা নতুন সূত্রকের আগমন ঘটবে। নতুন সূত্রকের আগমন যখন ঘটবে, তখন এরকম আরেকটা ডিএনএ প্রত্যেকটা থেকে তৈরি হয়ে যাবে। নতুন সূত্রকের আগমন ঘটলে দেখো এখানে টি চলে আসবে, টি এর পরে এখানে জি, জি এর পরে সি, সি এর পরে আবার এ, টি দাও, দিয়ে এ দাও, আচ্ছা দিলাম। তারপরে দেখো এখানে সি দাও, জি দাও, এখানে টি, এখানে এ, তারপরে এখানে জি, আবার সি, এখানে এ, তারপরে টি, এখানে সি, তারপরে জি, ঠিক আছে? মোট 5টা হয়ে গেল, দিয়ে দিলাম। এর পরবর্তীতে এখানেও ঠিক এরকম
এর ভেতরে আবার দিলাম সিজি টিএ সিজি এটি জিসি। ঠিক আছে, এইভাবে দেখো একটা ডিএনএ ছিল, এখান থেকে দুইটা ডিএনএ তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের চিত্র ডিএনএ অনুলিপন। চিত্র ডিএনএ অনুলিপন। ঠিক আছে, তাহলে তোমরা খেয়াল করো এখানে একটা ডিএনএ থেকে নতুন আরও দুইটা ডিএনএ তৈরি হয়ে গেল। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, ডিএনএ অনুলিপনের সংজ্ঞা পরীক্ষায় আসে, খ নম্বর অনুধাবনমূলকে আসে, তারপরে গ নম্বরে আসে, ছবি সহ আঁকাতে হয়। সুতরাং খুব কেয়ারফুলিভাবে দেখে নাও। এইটা হচ্ছে একটা সূত্রক চলে আসছে আসছে আসছে, দেখো এটা একটা সূত্রক। তাহলে এটা যদি একটা নতুন ডিএনএ ধরো, এর পুরাতন সূত্রক একটা, একটা পুরাতন আরেকটা নতুন ভাবে আসছে, তাহলে একটা নতুন। আবার এই সূত্রটা চিন্তা করো, এইটা পুরাতন, তাহলে এইটা হচ্ছে পুরাতন, আর এইটা ভেতরের দিকেরটা হচ্ছে বাইরের দিকেরটা হচ্ছে নতুন। তাহলে একটা পুরাতন এবং একটা নতুন সূত্রক দিয়ে নতুন দুইটা ডিএনএ তৈরি হয়েছে। এখন জিনিসটা দেখো, যদি দুইটার মধ্যে একটা হয় তাহলে জিনিসটাকে আমরা কি বলি? অর্ধেক বলি না, হাফ? অর্ধেক বলি। তাহলে একটা ডিএনএ সূত্রক হতে হলে বা একটা ডিএনএ হতে হলে কয়টি সূত্রক লাগবে? দুইটি সূত্রক। এই দুইটি সূত্রকের মধ্যে একটা আসছে পুরাতন আগের সূত্রক থেকে, আগের ডিএনএ থেকে। তার মানে আগের ডিএনএর কিছু বৈশিষ্ট্য সে সংরক্ষণ করে রাখছে এই পুরাতন সূত্রকের মধ্যে। এজন্যই নতুন ডিএনএ অনুলিপনের মাধ্যমে যে নতুন ডিএনএটা হচ্ছে, সেই ডিএনএ অনুলিপন পদ্ধতিটাকে বলছে অর্ধ রক্ষণশীল বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। আবার আমি বলছি, দেখো যে একটা পুরাতন ডিএনএ থেকে নতুন একটা সূত্রক যোগ হয়ে হয়ে দুইটা ডিএনএ উৎপন্ন হলো, যার মধ্যে একটা কিন্তু পুরাতন সূত্রক থেকে আসছে। তাহলে যেহেতু ডিএনএ হতে হলে দুইটা সূত্রক লাগে, এই দুইটা সূত্রকের মধ্যে একটা আসছে পুরাতন থেকে, তার মানে পুরাতন ডিএনএ থেকে তথ্যগুলো সংরক্ষণ করে রাখছে একটা সূত্রক। এই জন্য বলা হচ্ছে যে অর্ধ রক্ষণশীল পদ্ধতি। মানে দুইটা ডিএনএর সূত্রকের যে কাঠামোগুলো আছে তার মধ্যে একটা সংরক্ষণ হচ্ছে, এই জন্য এই পদ্ধতিটাকে বলছে অর্ধ রক্ষণশীল বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। আমি মনে করি তোমাদের পরিষ্কার হয়ে গেছে। আর যদি পরিষ্কার না হয় তাহলে আবার ভিডিওটি দেখো। আরও যদি পরিষ্কার না হয় তাহলে আমি সবাইকে বলে থাকি ক্লিয়ার শ্যাম্পু মাথায় দিয়ে একটু পড়তে বসবা, তাহলে হয়তো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিএনএ অনুলিপনটা কাকে বলে, ডিএনএ অনুলিপনটাকে কি ধরনের পদ্ধতি বলা হয় বা অর্ধরক্ষণশীল পদ্ধতি কেন বলা হয়, এই সম্পর্কে আমাদের জানা হলো। এরপরে আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে যে আরএনএ কি, বা আরএনএ গঠন, আরএনএ সম্পর্কে একটু জানতে হবে। আরএনএ সম্পর্কে বিস্তারিত তোমাদের নাই, আরএনএ কত ধরনের হতে পারে এগুলো সম্পর্কেও না, এগুলো সম্পর্কে তোমরা এইচএসসিতে বিস্তারিত জানবা। সুতরাং আমি এখানে আরএনএর পূর্ণরূপটা দিতে চাই। দেখো আরএনএর পূর্ণরূপটা রাইবো নিউক্লিক অ্যাসিড, এইভাবে লিখতে হবে, রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএর পূর্ণরূপ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। পরীক্ষাতে অনেক আসে, জ্ঞানমূলক অথবা দেখা যাচ্ছে এমসিকিউতে আসে। সুতরাং তোমাদের আরএনএর পূর্ণরূপটা জানতে হবে। এখন এই আরএনএর গঠনে আমরা একটু আগে আলোচনা করেছি, এখানেও পলিনিউক্লিওটাইড থাকবে। তাহলে নিউক্লিওটাইড থাকলে সেই জিনিসটা কি কি দিয়ে গঠিত হবে? নিউক্লিওটাইডের মধ্যে কি কি থাকবে বলো তো? এর সাথে অবশ্যই ইউ থাকবে, আর সি এর সাথে, বা এখানে জি লিখি, জি এর সাথে অবশ্যই সি তো থাকছেই, এর সাথে কি থাকবে? আর সুগার আর পিআই। এইটা হচ্ছে নিউক্লিওটাইড। এরকম নিউক্লিওটাইড অনেকগুলো যুক্ত হয়ে তৈরি করবে পলিনিউক্লিওটাইড। এখন দেখো আরএনএর একটা ছবি আঁকাই তোমাদের। আরএনএর ছবিটা আঁকানো খুবই সোজা, এইভাবে করে ডাব্লু লিখবা তাহলেই হবে। ঠিক আছে, দেখো আরএনএর ছবিটা আঁকানো খুবই সোজা, একটু আরেকটু সুন্দর করা যায়, দেখা যাক।
এইটা আঁকালেও হয়ে যাবে। দেখো, এটাকে মনে করো মালার এক পার্শ্ব, ঠিক আছে? মালাতে ধরো এইভাবে এভাবে সাজানো আছে, এদিকে কিন্তু বাইরের দিকে চলে যাবে, এদিকেও কিন্তু বাইরের দিকে চলে যাবে, এদিকে আবার দেখো ভেতরের দিকে ঢুকে যাবে। ছবিটা বুঝতে পারছো কিনা দেখো, এদিকে আবার এদিকে বাইরের দিকে চলে যাবে। বুঝতে পারলা? এটাই হচ্ছে চিত্র আরএনএ। অনেক ফাঁকা করে দিছি, এখনো অনেক কিছু বসায়নি, কিন্তু বুঝাই দেওয়ার জন্য সংক্ষেপে বলে দিলাম। তাহলে এদিকে ভেতর থেকে দেখো, এদিকে এদিকে এভাবে এভাবে করে বাইরের দিকে চলে গেছে। এই জিনিসটা এবার আমি বসাবো। দেখো, এখানে এ বসাও, এখানে সি বসাও, এখানে ইউ বসাও, এখানে জি, এখানে এ সি ইউ জি, এখানে এ। এরপরে এখান থেকে আমাকে একটু সতর্কতার সহিত বসাতে হবে। দেখো, এখানে দিতে হবে সি, এখানে আবার ইউ দিলা, তাহলে সি এর সাথে ইউ দিলে, তারপরে আমি দেখো এদিকে আবার জি দিলাম, ইউ এর সাথে তাহলে আবার এ দিতে হবে। এরপরে খেয়াল করো, এখানে জি, এখানে সি, এখানে এ, এখানে ইউ, এখানে সি, আবার এখানে জি দিয়ে দাও। এরপরে এখানে আবার জি, এখানে ইউ, এখানে এ, সি, ইউ, জি, এ, সি, ইউ, বা এ সি, তারপরে জি, ইউ, তারপরে ইউ সি, এইভাবে চলে যাচ্ছে। জি এর পরে আবার দিলা এ সি ইউ জি, এ সি ইউ জি। ঠিক আছে, এটা একটা আরএনএ হয়ে গেছে। এখন আরএনএ এর দেখো এইটুকু জায়গাতে যদি দেখো, তাহলে তোমার মনে হতে পারে যে এটা একটা ডিএনএ এর ছবি। একদম ডিএনএ এর কাঠামোর মতো না। এই জন্য এইটুকু জায়গাতে তুমি খেয়াল করবা, এখানে ইউ আছে না টি আছে। যদি ইউ থাকে তাহলে সেটা অবশ্যই আরএনএ, আর যদি টি থাকে অবশ্যই সেটা ডিএনএ। আরএনএ এর একটা চিহ্নিত ছবি হয়ে গেছে বা চিহ্নিত চিত্র হয়ে গেছে, পরীক্ষাতে আসলে অবশ্যই আঁকাবা। এই আরএনএ এর একটা উদাহরণ দেয়া যায়, টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাসে হচ্ছে আরএনএ থাকে। আর নতুন তোমাদের একটা ভাইরাসের খুব প্রাদুর্ভাব, মানে মহামারী ঘটেছে, সেটা ভাইরাসের নাম হচ্ছে করোনা ভাইরাস। যেই করোনা ভাইরাসও কিন্তু একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে পারো। তাহলে আমরা দেখেছি যে আরএনএর টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মানে তামাক, তামাক গাছে যেটা মোজাইক, পাতায় মোজাইক, মোজাইক একটু ডিজাইন করে, ভালোই হওয়ার কথা। মোজাইক ডিজাইনটা শুনতে ভালো হলেও অতটা ভালো না। এরপরে করোনা ভাইরাস, এতেও আরএনএ উপস্থিত থাকে, ঠিক আছে? তাহলে আমরা ডিএনএ এবং আরএনএ সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। এরপরে দেখো, আমরা ডিএনএ টেস্ট নিয়ে একটু আলোচনা করি। ডিএনএ টেস্ট আসলে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেস্ট দাঁড়িয়েছে, যে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। আগে দেখা যাচ্ছে হলো যে তোমার যে অপরাধ কর্মগুলো হতো সেটা বাহিরের কেউ এসে সেটা করে চলে যেত। দেখা যাচ্ছে একটা পরিবারে বাহির থেকে এসে খুন করে চলে যাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে পরিবারের মধ্যেই দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেছে, কিংবা অপরাধ আরও বেড়ে গেছে। অপরাধীগুলো ক্রাইম পেট্রোল কিংবা সিআইডি এগুলো প্রোগ্রাম দেখে আরও সতর্ক হয়ে গেছে, তাদেরকে ধরা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্য খুবই ক্ষুদ্র ক্ষুদ্র নমুনা ব্যবহার করে তাকে খুঁজে বের করা একটা পদ্ধতিটাই হচ্ছে ডিএনএ টেস্ট, ঠিক আছে? কিংবা যদি আমি বলি যে আগের চাইতে অপরাধ এখন বেড়ে গেছে, মানে দেখো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, কিন্তু নিজের ঘরে কেউ সিসি ক্যামেরা লাগায় না। সুতরাং ঘরে বা পরিবারের মধ্যে কেউ যদি কোনো অপরাধ কর্ম করে, কেউ কাউকে খুন করে, তাহলে সেই জিনিসটা ধরার জন্য তো আমরা সিসি ক্যামেরা পাচ্ছি না, কাউকে তো ব্লেম করা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এই ডিএনএ টেস্টটা ব্যবহার করা যেতে পারে। ডিএনএ টেস্টের মাধ্যমে খুবই কম পরিমাণে নমুনা ব্যবহার করে করা যায়। যেমন তোমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কিছুদিন আগে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন হলো, সবাই অবগত আছো। এক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইউজ করা হয়েছে। তারপরে ডিএনএ টেস্ট আরও কয়েকটা মাধ্যমে করা যায়। দেখো,
ডিএনএ টেস্টের জন্য এক্ষেত্রে পরীক্ষা এখান থেকে কি প্রশ্ন আসে, অনুধাবনমূলকে আসতে পারে যে ডিএনএ টেস্ট বলতে কি বোঝায়, অনেক সময় এমসিকিউতে আসে। এখন তোমাদের জানতে হবে যে ডিএনএ টেস্ট করতে কি কি নমুনা লাগে, টেস্টে কি কি নমুনা। নমুনা মানে কি, যেটা আমি সংগ্রহ করে ডিএনএটা টেস্ট করব, ঠিক আছে। এখন নমুনার ক্ষেত্রে বলতে গেলে ব্যক্তির হাড় হতে পারে, এই যে নখ দেখছো, নখ, চুল, লালা, রক্ত, বীর্য, এইগুলো দিয়ে ডিএনএ টেস্ট করা যেতে পারে। হাড়ের ক্ষেত্রে যদি বলি, কোথাও একটা ধরো পুড়ে অনেকজন মারা গেছে, শুধুমাত্র হাড় পাওয়া যাচ্ছে, তাহলে এখন বাবা মা খুবই ভালোবাসে সন্তানকে, সেই সন্তানটা এভাবে পুড়ে মারা গেছে, তখন বাবা মা কি বলছে যে সন্তানটা পুড়ে মারা যাক যাক, তাও একে আমি নিয়ে যাব, আমি চিনতে না পারিও একে আমি নিয়ে যে আমার বাসার পাশে কবর দিব, সারা জীবন তাকে মনে রাখবো। তখন কি করবে, সেই হাড় থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে বাবার বা তার নিকটাত্মীয়, বাবার মোটামুটি 50% মিলে যায়, বাবার ডিএনএর সঙ্গে মিল দেখে তখন লাশটা হস্তান্তর করবে। তারপরে আরেকটা বলি, দেখো যে দাঁত, একটা মানুষের কবর দেয়া আছে, দাঁত সবচেয়ে কবরে বেশি দিন টিকে, দাঁত মাটিতে খুব দেরিতে পচে, তাহলে দাঁতের মাধ্যমে মানুষটা কে ছিল এটা জানা যেতে পারে। এরপরে দেখো তোমাদের যেটা বললাম চুল, নখ ইত্যাদি। এখন তুমি কেউ হয়তো শুয়ে আছে, ঘুমিয়ে গেছে, তাকে এসে যখন কেউ গলা টিপে খুন করতে চাইবে, তখন কিন্তু সে বাঁচার খুব চেষ্টা করবে। মানুষ মৃত্যুর সময় কিন্তু অনেক বাঁচার চেষ্টা করে। এই বাঁচার চেষ্টার সময় সে কি করবে, তাকে হয়তো আঁচড় দিতে পারে তার গায়ে, সে বাঁচার জন্য তাকে আঁচড় দিচ্ছ, কিংবা তার একটা চুল ছিঁড়ে রেখে দিল, পরবর্তীতে সেই চুল কিংবা আঁচড়ে যেই কোষ কিংবা চামড়ার অংশবিশেষ আছে, সেখান থেকেও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাকে খুঁজে বের করা যেতে পারে। আবার দেখো আরেকটা লালা, বীর্য। লালা মানে ধরো বীর্যের কথাটায় আসি প্রথমে। বীর্যের কথাটা এখন দেশে প্রচুর পরিমাণে ধর্ষণ বেড়ে গেছে, ধর্ষণ করে অনেকেই স্বীকার করে না, বা ধর্ষণ করে অনেকেই সেটা প্রমাণ মিললেও স্বীকার করতে চায় না বা আইনের আওতায় আসতে চায় না। তখন ডিএনএ টেস্টের মাধ্যমে ওই মহিলার শরীর থেকে যদি ছেলেটার বীর্য পাওয়া যায়, তাহলেই সেক্ষেত্রে প্রমাণ হয়ে যায়, কিংবা তার কোনো চুল কিংবা নখের আঁচড়ে কিছু অংশ, এগুলো পাওয়া গেলে তার মাধ্যমে ডিএনএটাকে আলাদা করে তাকে ধরা যায়, ঠিক আছে। এই পদ্ধতিগুলোর জন্য ডিএনএ টেস্ট এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেস্টে দাঁড়িয়েছে। এই ডিএনএ টেস্টের দেখা যায় যে ডিএনএকে কাটা হয়, এটা নিয়ে 14 অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখা গেছে কি যে ডিএনএকে কাটার এনজাইম একটা মনে রাখো, সাধারণত কাটার এনজাইমের নাম রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে, এটা কাটার এনজাইম। আরেকটা জিনিস এখান থেকে তথ্যটা মনে রাখবা যে বর্তমানে পিসিআর পদ্ধতিতে এই ডিএনএ টেস্টটাকেও ছাড়িয়ে গেছে। পিসিআর পদ্ধতিটাতে কি করছে, যে খুব অল্প নমুনাতেই এই পিসিআর পদ্ধতিতে করা যাচ্ছে ডিএনএ টেস্টটা, ঠিক আছে। এই পিসিআর পদ্ধতিতে কিন্তু একটু আগে যে ভাইরাসের কথা বললাম, আরএনএ ভাইরাস, করোনা ভাইরাস, এই পিসিআর পদ্ধতিতে টেস্ট করা যাচ্ছে, বা পিসিআর মেশিনের মাধ্যমে ওটাকে টেস্ট করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে ডিএনএ টেস্ট সম্পর্কে আমি মোটামুটি একটু হালকা ধারণা দিলাম। এরপরে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ, আমাদের লিঙ্গ নির্ধারণ আল্লাহ লিঙ্গ নির্ধারণ করে দিয়েছে, আমরা ছেলে হব না মেয়ে হব। তবে কিভাবে হয় এই জিনিসটা বিজ্ঞানীরা উদ্ঘাটন করে ফেলেছে। দেখো যে প্রথমে আসো ক্রোমোজোমের ব্যাপারে। ক্রোমোজোম, দুই ধরনের ক্রোমোজোম আমাদের আছে, একটা হচ্ছে অটোজোম, আরেকটা সেক্স ক্রোমোজোম। তাহলে একটা অটোজোম আরেকটা সেক্স ক্রোমোজোম। এই অটোজোম মোট আমাদের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া। 23 জোড়া মানে কতটি? 46টি। তো আমাদের অটোজোম আছে 22 জোড়া বা 44
টি, আর সেক্স ক্রোমোজোম আছে এক জোড়া বা দুইটি। ক্লিয়ার? তাহলে আমাদের মোট ক্রোমোজোম সংখ্যা 46টি। এই ক্রোমোজোম সংখ্যার মধ্যে অটোজোম, যার দায়িত্ব হচ্ছে গোটা দেহের অন্যান্য সব অঙ্গগুলো, আমি দেখতে কেমন হব, আমার আচার আচরণ কেমন হবে, আমার চামড়াটা কেমন হবে, আমার চুলগুলো কেমন হবে, এগুলোর জন্য কাজ করে অটোজোম, যেটা 22 জোড়া বা 44টি। আর সেক্স ক্রোমোজোম, আমি ছেলে হব নাকি মেয়ে হব নাকি অর্ধেক হব অর্ধেক হব, সেগুলো নিয়ে কাজ করবে এই সেক্স ক্রোমোজোম এক জোড়া। ঠিক আছে? এই সেক্স ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে হচ্ছে এক জোড়ার মধ্যে একটা এক্স এবং একটা ওয়াই থাকবে, আর মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম থাকবে এক্স এবং এক্স, দুইটাই এক্স। ঠিক আছে? তাহলে এইটুকু পর্যন্ত সবার মোটামুটি আমি মনে করি ধারণা ক্লিয়ার হলো। এখন সাধারণত ওয়াই ক্রোমোজোমটা এক্স এর থেকে ছোট, এটা তোমরা অনেকে জানো। তাহলে যদি ছেলে হতে হয় তাহলে কি হতে হবে? এক্স ওয়াই। আর যদি মেয়ে হতে হয় তাহলে হতে হবে এক্স এক্স। তাহলে দেখো, একজন বাবার কথা চিন্তা করো, একটা মায়ের কথা চিন্তা করো। বাবা অবশ্যই ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট তার জনন কোষ। এই জনন কোষ থেকে বিভাজিত হয়ে যেই স্পার্ম তৈরি হবে বা শুক্রাণু তৈরি হবে, সেটা অবশ্যই হ্যাপ্লয়েড, শুক্রাণুগুলো হ্যাপ্লয়েড। মায়ের কাছ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে, এটা মিওসিস বিভাজন, এটাও মিওসিস বিভাজন, মিও লিখে রাখলাম একটু, দেখো। তাহলে মায়ের কাছ থেকে যেটা উৎপন্ন হবে ওভাম বা ডিম্বাণু, সেটাও কিন্তু হ্যাপ্লয়েড। দেখা গেছে কি যে মেয়েদের ক্ষেত্রে প্রতি মাসে একবার করে তাদের একটা সাইকেল চলে, মেনস্ট্রুয়াল সাইকেল। মোটামুটি বয়ঃসন্ধিকালের পর থেকে 49 বা 45 বছর পর্যন্ত একটা সাইকেল চলে, মেনস্ট্রুয়েশন সাইকেলে। প্রতি সাইকেলে তারা একটা করে ডিম্বাণু নিঃসরণ করে, প্রতি মাসে একটা করে ডিম্বাণু নিঃসরণ করে। আর বাবার ক্ষেত্রে যদি বলতে চাই, স্পার্ম, শুক্রাণু, সাধারণত প্রচুর পরিমাণে শুক্রাণু নিঃসরণ হয়। এক ফোঁটাতেই প্রায় 20 মিলিয়ন থাকতে পারে। ঠিক আছে? তাহলে খেয়াল করো যে স্পার্ম যদি 20 মিলিয়ন হয়, তাহলে 10 মিলিয়ন আর 10 মিলিয়ন নামে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এই 10 মিলিয়ন 10 মিলিয়ন বাবা কখন স্পার্ম দিতে পারে? যে কোনো সময় দিতে পারে, সে যদি সামর্থ্য থাকে, তাহলে যে কোনো সময় দিতে পারে। বাবার এরকম বা ছেলেদের এরকম নাই যে প্রতি মাসে একবার দুইবার। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো, 10 মিলিয়ন স্পার্মের মধ্যে আমি বলেছি বাবা মানে কি এক্স আর ওয়াই। তাহলে দেখো, 10 মিলিয়ন এর মধ্যে 20 মিলিয়নের মধ্যে 10 মিলিয়ন হবে এক্স আর 10 মিলিয়ন হবে ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু। জিনিসটা ক্লিয়ার হলো যে বাবার শুক্রাণু ভাগ হয়ে যাবে, অর্ধেক অর্ধেক ভাগে ভাগ হবে, অর্ধেক হবে 10 মিলিয়ন আর বাকি অর্ধেক হবে 10 মিলিয়ন। যদি এক ফোঁটা শুক্রাণু হয় তাহলে এইভাবে ভাগ হয়ে যাবে। আর মায়ের বেলা এক্স, এই মাসে ধরো এক্স ক্রোমোজোম মানে এক্স বিশিষ্ট ওভাম নিঃসরণ হলো, পরের মাসেও এক্সই হবে, তারপরের মাসেও এক্স, এখানে ওয়াই আসার কোনো চান্স নাই। সুতরাং এবার দেখো, বাবা মার মধ্যে যদি শারীরিক মিলন ঘটে, তার ফলে মায়ের যে ডিম্বাণুটা, সেটা অবশ্যই এক্স ক্রোমোজোম বিশিষ্ট আসছে। আর যদি এই 10 লক্ষ 20 লক্ষ ডিম্বাণুর মধ্যে ওয়াই ক্রোমোজোম দ্বারা যদি এটা জাইগোট উৎপন্ন হয়, তাহলে যেই বাচ্চাটা উৎপন্ন হবে সেটা অবশ্যই তোমরা বুঝতেই পারছো ছেলে বাচ্চা হবে। মায়ের আবার যদি এক্স ক্রোমোজোমটা দেখা যাচ্ছে এই ওয়াই দ্বারা না হয়ে এই এক্স দ্বারা হয়, তাহলেই আবার সেখানে আমরা দেখব যে মেয়ে বাচ্চা হবে। তাহলে দেখো, ছেলে বাচ্চা হওয়াতে বাবার ভূমিকা প্রধান, আবার মেয়ে বাচ্চা হওয়াতে মায়ের কোনো দোষ নাই। ক্লিয়ার? এই জিনিসটা আমাদের বেশিরভাগ আগে, আজ থেকে 20-30 বছর আগে খুব ঝামেলা হতো। পরিবারে দেখা যাচ্ছে যে মেয়ে বাচ্চা হচ্ছে একের পর এক, তখন কি করছে পরিবারে, ওই মহিলাটাকেই পরিবার থেকে বিদায় করে দিচ্ছে, যে মহিলারই সমস্যা, পরে আরেকটা বিয়ে করছে।
তো এটা আসলে একটা সামাজিক ব্যাধি ছিল। এখন শিক্ষিত হয়েছে সবাই, এখন বুঝতে শিখছে যে আসলে ছেলে বাচ্চা হওয়াতেও শুধুমাত্র মেয়ের খুব, যে মেয়েকে খুব আদর করতে হবে বা খুব ভালোবাসতে হবে, বেশি বেশি খাবার দাবার আমাকে একটা ছেলে বাচ্চা দিচ্ছে তা না, আবার মেয়ে বাচ্চাদের দিচ্ছে পরপর, এটার মাধ্যমেও বা এটার দ্বারাও তাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ হচ্ছে এটার জন্য দায়ী আমরা কেউই নেই, আমাদের আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করে থাকেন নিজে হাতে। এরপরে এটার জন্য যদি কাউকে দায়ী করতে হয় সেটা অবশ্যই ছেলে মানুষ। সুতরাং এক্ষেত্রে মেয়ে মানুষের কোনো দায়ও নেই, কোনো গর্বিত হওয়ারও ব্যাপার নেই যে ছেলে বাচ্চা হয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমাদের মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে ক্লিয়ার হলো। এখন আমরা জেনেটিক নিয়ে অনেক কিছুই পড়লাম, লিঙ্গ নির্ধারণ সব কিছু জেনে নিলাম। এখন যে শুধুমাত্র ভালো ভালো বৈশিষ্ট্যই কি পরিবারে আসবে নাকি খারাপ বৈশিষ্ট্য আসতে পারে? একজন বাবার কাছ থেকে একজন সন্তানের কাছে কি শুধু ভালো ভালো বৈশিষ্ট্য আসবে? কিছু খারাপ বৈশিষ্ট্য আসতে পারে। এদেরকে বলা হয় জেনেটিক ডিসঅর্ডার, বা জিনগত চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনগত চেঞ্জ কি ধরনের? জেনেটিক। এখন জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে তোমাদের যদি বলতে চাই, তাহলে এই জেনেটিক ডিসঅর্ডারকে দুই ধরনের ভাগে ভাগ করা যায়। অটোজোমাল, মানে যদি সেটা অটোজোম দিয়ে হয়, আমরা যেটা বললাম যে বাকি 22 জোড়া, সেটা দিয়ে হতে পারে। আবার হতে পারে সেক্স ক্রোমোজোমের দ্বারা। সেক্স ক্রোমোজোমের দ্বারা মানে এক জোড়ার মাধ্যমে। যদি সেটা সেক্স ক্রোমোজোমের দ্বারা হয় তখন তাকে বলবে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, বা একে ডাইরেক্টলি এক্স লিঙ্কড ডিসঅর্ডারও বলা যায়। দেখো তাহলে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার নিয়ে আমাদের বেশিরভাগ আলোচনা। তার মধ্যে প্রথমে একটা আলোচনা করতে হয়, সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। কালার মানে রং বা বর্ণ, আর ব্লাইন্ডনেস মানে অন্ধতা, বর্ণান্ধতা। ঠিক আছে, বর্ণান্ধতা। বর্ণান্ধতা মানে কি? যে বর্ণ বা রঙের উপরে অন্ধ। সে অন্য সব কিছু ঠিকভাবে দেখতে পাচ্ছে, কিন্তু রঙের বেলাতে এসে সে কম বেশি দেখবে। কম বেশি মানে কি? একটু উল্টা পাল্টা দেখবে। আসলে আমাদের চোখের গঠন যদি বলি, এটা হচ্ছে বাইরের অংশ, মোটামুটি 6 ভাগের 1 ভাগ বাইরে থাকে আর ভেতরে থাকে 5 ভাগ। পেছনে হচ্ছে আমাদের এই রেটিনা। রেটিনার উপরে বাহির থেকে আলো এসে রেটিনায় পড়ে। এই রেটিনার উপরে আলোগুলো পড়ে। এখানে আলোক সংবেদী কিছু কোষ থাকে, যেই কোষগুলো নিয়ে চলে যায় আমাদের ব্রেনে, যে বলছে যে এই আলোটা পড়ছে। এখন দেখো এখানে যদি আলোক সংবেদী কিছু কোষ বা রং সংবেদী কিছু কোষকে বলা হয় পিগমেন্ট। যদি এখানে কোনো একটি পিগমেন্টের অভাব ঘটে, পিগমেন্ট নাই, অনুপস্থিত, কিংবা ঝামেলা হয়েছে, তাহলে কি হবে? রোগী লালকে সবুজ দেখবে আর সবুজকে লাল দেখবে, মানে লাল সবুজ বর্ণান্ধতা হয়ে যাবে। তোমাদের বই একটা ছবি আছে, সবাই এখনই নিজে দেখে নাও, অনেকে অনেকভাবে দেখতে পারো। আসলে এটা একটা প্রিন্ট করা ছবি, তো এটা সম্পূর্ণ ঠিক না। কেউ যদি কোনো বন্ধুর পেয়ে যাও, তার মানে তাকে আবার কানা বলো না, বা কালার বা বর্ণান্ধ বলো না। আসলে এইটা একটা চার্টের মাধ্যমে দেখা হয়। দেখো তোমাদের পাশে লেখা আছে যে ইশিহারা চার্ট, ইশিহারা চার্ট, ইশিহারা, ঠিক আছে, দিশেহারা না, কিন্তু মনে রাখবা ইশিহারা চার্ট। তবে দিশেহারা মনে রাখলেও ভালো, এমসিকিউ এর জন্য ভালো হবে। ঠিক আছে, তাহলে ইশিহারা চার্টের মাধ্যমে কি করা হয়? সে কালার ব্লাইন্ড কিনা এই পরীক্ষাটা করা হয়। যদি একটা পিগমেন্টের অভাব হয়, তাহলে রোগীর লাল সবুজ বর্ণ বুঝতে সমস্যা হয়। একটা পিগমেন্টের অভাব হলে লাল সবুজ বর্ণ বুঝতে সমস্যা হয়। আর তার সাথে যদি আরও পিগমেন্টের অভাব থাকে, তাহলে অন্যান্য রঙগুলো তার বুঝতে সমস্যা হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেশিরভাগ কাদের বেশি হয় জানো? ছেলে মানুষদের। এখন দেখো এই কালার ব্লাইন্ড বা ইশিহারা চার্টের মাধ্যমে কাদের পরীক্ষা করা হয়? সাধারণত একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে কি, যে ড্রাইভিং, গাড়ি ড্রাইভিং। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামনে সিগন্যালে লাল লাইট জ্বলছে, মানে থামতে বলছে,
ড্রাইভারটা যদি কালার ব্লাইন্ড হয় একদম ফুল স্পিডে অ্যাক্সেলেটর দিবে, দিয়ে সবাইকে মেরে চলে যাবে। মানে সে দেখবে কি সবুজ, আবার সে আবার অন্য কাউকে দেখে বলবে লোকজন পাগল নাকি, সবুজ বাতি জ্বলছে আর সবাই দাঁড়িয়ে আছে। আবার অনেক সময় কি হবে যে সবুজ বাতি জ্বলছে, সে দেখবে লাল, সে কি করবে খুব তাড়াতাড়ি ব্রেক করে ওখানে ঘুমিয়ে যাবে, কারণ লাল সিগন্যাল দিয়েছে, একটু ঘুমায় নেই। আবার এরকম হতে পারে তোমার বন্ধু বান্ধবীর মধ্যে যদি কেউ কালার ব্লাইন্ড থাকে, দেখা যাচ্ছে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড হলে সবুজ কালারের একটু ইয়ে পড়ছে, লিপস্টিক দিয়েছে, তারপরে কি হলো, ছেলেটা এসে বলল যে কি তুমি এই খ্যাত লাল কালারের লিপস্টিক দিছো, তোমার সাথে ব্রেকআপ। অথবা লাল কালারের লিপস্টিক দিয়েছিল, দেখছে সবুজ, ওর সাথে ব্রেকআপ হয়ে গেল। আবার দেখা যাচ্ছে যে মেয়ে ওকে বলছে যে আমি তোমার জন্য একটা লাল শার্ট কিনছি, এসে গিফট করলো, দেখে যে মেয়েটা লাল শার্টের বদলে সবুজ শার্ট দিচ্ছে। তখন ছেলেটা বুঝলো কি তুমি কালার ব্লাইন্ড, তারপরে ব্রেকআপ হয়ে গেল। দেখো তাহলে এগুলো গল্প বললাম যেন একটু তোমাদের মাথার মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? তাহলে কালার ব্লাইন্ড সম্পর্কে একটু পড়লাম। কালার ব্লাইন্ড কাদের বেশি হয়? সাধারণত ছেলেদের বর্ণান্ধতা একটু বেশি, ঠিক আছে? আর কার কার বর্ণান্ধতা হতে পারে? বাত ব্যথার কথা অনেকেই শুনেছো, যদি কোনোদিন বাজারে যেয়ে থাকো কিংবা রাস্তাঘাটে দেখবা যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, এরকম নামক অনেক চিল্লাচ্ছে একটা লোক কিছু ওষুধ বিক্রি করছে। সেটা কিসের ওষুধ? বাত ব্যথার ওষুধ। বাত ব্যথা আসলে কি জিনিস? যে জয়েন্টে ব্যথা, ঠিক আছে? জয়েন্ট, এই জয়েন্ট বা সন্ধি, অস্থি সন্ধির মধ্যে ব্যথা, এটা বাত ব্যথা। এই বাত ব্যথার জন্য ওষুধ বা বাত ব্যথা রোগের যে ওষুধ হাইড্রোক্সিকুইনিন বা হাইড্রোক্সিক্লোরোকুইনিন, সেই ওষুধটা খাইলে দেখা যায় কি যে এই বাত ব্যথা রোগ তো ভালো হচ্ছে, কিন্তু পাশাপাশি আবার কালার ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই জন্যই দেখা যাচ্ছে যে যাদের বাত ব্যথা আছে ওষুধটা খেতে একটু সাবধান হতে হবে, ঠিক আছে? তাহলে কালার ব্লাইন্ড সম্পর্কে আমাদের অনেক কথাই বলা হলো, মোটামুটি তোমাদের কালার ব্লাইন্ড সম্পর্কে জানানো হলো। এখন তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, এটা অনেকেই শুনে আসছো বা শুনে থাকছো যে তোমাদের আশেপাশে অনেকে এই রোগীটা থাকতে পারে। খুব দুর্বল ভাব, একটুতে কাজ করতে হাঁপিয়ে যায়, তারপরে দেখবা যে কাজ করতে পারে না, একটু একটু দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করলেই অনেক কষ্ট হয়, দেখতে অনেক রোগা রোগা, বয়স বাড়ছে কিন্তু ওজন বাড়ছে না, এগুলো হচ্ছে থ্যালাসেমিয়া। বলা যায় যে থ্যালাসেমিয়ার উপসর্গ। এখন থ্যালাসেমিয়া জিনিসটা কি? যদি কারোর সাথে মিয়া থাকে অথবা মিয়া থাকে, তাহলে মনে রাখবা সেটা মানে বোঝাচ্ছে যে রক্ত। তার মানে থ্যালাসেমিয়া মানে রক্তের কোনো সমস্যা। রক্তের মধ্যে আমরা অনেক পড়েছিলাম যে রক্ত কি নিয়ে গঠিত, ষষ্ঠ অধ্যায়ে বিস্তারিত পড়েছি। রক্ত, রক্ত রস, রক্ত কণিকা। এই রক্ত রসের মধ্যে আবার আছে পানি, অন্যান্য পদার্থ, অন্যান্য পদার্থের মধ্যে অ্যান্টিবডি, হরমোন, গ্লোবিউলিন, প্রোটিন ইত্যাদি আছে। তার পাশাপাশি এবার আসো এই দিকে লোহিত রক্তকণিকা, বা যদি রক্ত রসের পরে রক্তকণিকার মধ্যে আসে আবার তিন ধরনের আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই লোহিত রক্তকণিকা আমরা এই ক্ষেত্রে লাল কেন বলো তো? তোমরা অনেকেই জানো লোহিত রক্তকণিকা লাল, বিকজ অফ এখানে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন আছে। তাহলে হিমোগ্লোবিন থাকার কারণে লোহিত রক্তকণিকাটা লাল। এই হিমোগ্লোবিনটা সাধারণত দুইটা জিনিসের সমষ্টি, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। হিমটা আসে কোথা থেকে? আয়রন থেকে বা কচু শাক থেকে। যেগুলোতে আয়রন বেশি সেই পদার্থগুলো খাইলে হিমটা পাওয়া যায়, আয়রন গঠিত পদার্থ। আর গ্লোবিনটা হচ্ছে প্রোটিন। যেই গ্লোবিনটা তৈরি হয় সাধারণত আলফা গ্লোবিউলিন ও বিটা গ্লোবিউলিন তৈরির মাধ্যমে। তাহলে এই আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন যদি তৈরি না হয়, গ্লোবিন তৈরি হবে না। গ্লোবিন তৈরি না হলে হিমের সাথে যুক্ত হওয়ার মতো কেউ থাকবে না, হিমোগ্লোবিন তৈরি হবে না। হিমোগ্লোবিন না হলে আরবিসি তৈরি হবে না।
আরবিসি না হলে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গেলে রক্তকণিকার সংখ্যা কমে যাবে। সাধারণত আমরা জানি যে হিমোগ্লোবিনের কয়েকটা কাজ, সে কি করে, ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে প্রত্যেকটা কোষে কোষে পৌঁছায় দেয়, তারপরে পুষ্টি উপাদান প্রত্যেকটা কোষে কোষে পৌঁছায় দেয়। তাহলে পুষ্টি উপাদান বহন করার জন্য যে এবং অক্সিজেন বহন করার জন্য যে এরা দুজনে যদি না যেতে পারে, শ্বসন প্রক্রিয়া ঘটবে না, সেই জায়গায় কি হবে, শক্তি উৎপন্ন হবে না, মানে সেই জায়গাটা কি হবে, অনেক দুর্বল হয়ে যাবে এবং কোষগুলো কাজ করতে না পারলে লোকটাও কাজ করতে পারবে না, একটুতেই সে হাঁপিয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে সংক্ষেপে ব্যাখ্যা। এখন দেখো, যদি আলফা গ্লোবিউলিন তৈরিতে সমস্যা হয়, তখন যেই থ্যালাসেমিয়াটা হবে তাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া। আর যদি বিটা গ্লোবিউলিন তৈরিতে সমস্যা হয়, তাহলে যে থ্যালাসেমিয়াটা হবে তখন তাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে, এই থ্যালাসেমিয়ার একটা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ, আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। এখন এই থ্যালাসেমিয়াটা কি ধরনের ডিসঅর্ডার? এটা কি সেক্স লিঙ্কড নাকি অটোজোমাল? এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এটা যেন মাথায় থাকে, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আচ্ছা, এরপরে খেয়াল করো, আরেকটা ডিসঅর্ডার আছে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার আছে, আবার আছে সেক্স লিঙ্ক রিসেসিভ, সেক্স লিঙ্ক ডমিনেন্ট। এগুলো সম্পর্কে তোমাদের এইচএসসিতে আমি বিস্তারিত পড়াবো। এখন দেখো, তাহলে থ্যালাসেমিয়া আমরা পেলাম কয় ধরনের? আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া পেলাম। বিজ্ঞানী কুলি বিটা থ্যালাসেমিয়ার নামকরণ বা বিটা থ্যালাসেমিয়া সম্পর্কে বলেছেন, এই জন্য এটাকে কুলির থ্যালাসেমিয়াও বলা হয়। অনেকে মনে করতে পারো যে স্টেশনে যে কুলি থাকে সেই থ্যালাসেমিয়া, আসলে না, এই থ্যালাসেমিয়াটা বিজ্ঞানী কুলি সাহেব আবিষ্কার করছেন। তাই তাছাড়া থ্যালাসেমিয়ার যদি শ্রেণীবিভাগ বলতে চায়, আরও একটা ধরনের শ্রেণীবিভাগ আছে, একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর আর থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর। যদি আমি সংক্ষেপে বলতে চাই বা যদি তোমাদের জিজ্ঞাসা করি, মেজর বড় না মাইনর বড়? অবশ্যই মেজর বড়। মেজর মানে বেশি কিছু আর মাইনর মানে কম। ঠিক আছে, যদি মেজর হয় তার মানে সেখানে বাবা এবং মা, তার মানে বাচ্চাটা যেই থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে সে কার কাছ থেকে জিন পেয়েছে? বাবার কাছ থেকেও পেয়েছে, মায়ের কাছ থেকেও পেয়েছে। মাইনরের ক্ষেত্রে বাবা অথবা মা, যে কোনো একজনের কাছ থেকে। তাহলে মেজরের ক্ষেত্রে দুজনের কাছ থেকে পেতে হবে, আর মাইনরের ক্ষেত্রে একজনের কাছ থেকে পেলেই হবে। ঠিক আছে, এইটা হচ্ছে থ্যালাসেমিয়ার আরেকটা শ্রেণী বিভাগ। এবার আসো, থ্যালাসেমিয়ার সম্পর্কে গত এই এসএসসি পরীক্ষাতে একটা কোশ্চিন আসছে, যেটা একটু কঠিনই ছিল, অনেকের বুঝতেই সমস্যা হয়ে গেছে। আমি একটু তোমাদের জেনেটিক্স বুঝায় দেখো। মনে করো থ্যালাসেমিয়ার জিনটা হচ্ছে এই ছোট হাতের টি দিলাম, ছোট হাতের টি, আর একটা সুস্থ জিন দিলাম, সুস্থ মানে হেলদি, এইচ দিলাম। ঠিক আছে, এখন সাধারণত আমরা জানি যে যেটা বড় করে লেখা হয় বা এটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার। এই ডমিনেন্ট বৈশিষ্ট্যটা সাধারণত এটাকে বলা হয় প্রচ্ছন্ন, প্রচ্ছন্নকে দমিয়ে রেখে সেটা প্রকাশ করতে দেয় না। তাহলে যদি আমি এখানে লিখি বড় হাতের এইচ আর টি, তাহলে জিনিসটা কি হবে বলো তো? এইচটা মানে হেলদি, মানে হবে সুস্থ, কিন্তু টি আছে ওর মধ্যে, মানে কি সে টি বহন করছে, মানে থ্যালাসেমিয়ার জিন বহন করছে। তার মানে এটাকে আমরা বলতে পারি থ্যালাসেমিয়ার বাহক। ক্লিয়ার? এখন দেখো, একটা থ্যালাসেমিয়ার বাহক এটা হচ্ছে বাবা, তার সাথে এটাও থ্যালাসেমিয়ার বাহক মা। তাহলে দুইটা যদি বাহক হয় তাহলে দেখো কি হবে। এখান থেকে এভাবে করে লিখতে হয় এইচ টি এইচ টি। এবার প্রত্যেকের সাথে এই এইচ এর সাথে এই পারের দুইটা যুক্ত করব আমরা, আবার এই টি এর সাথে
এইচ, এই দুইটা যুক্ত করব। এখন দেখো আমাদের কি হলো, প্রত্যেকের সাথে প্রত্যেকে যুক্ত হয়ে গেছে। আমরা এখানে পাবো এইচ আর এইচ, এইচ আর এই ছোট হাতের টি। এবার দেখো এই টি আর বড় হাতের এইচ, আর এই ছোট টি আর এই ছোট টি। দেখো তো এই হেলদি এ হেলদি দুইটা মিলে কি অবশ্যই একদম সুস্থ? তাহলে এটা হচ্ছে সুস্থ। এটা দেখো সুস্থ জিন কিন্তু থ্যালাসেমিয়া বহন করছে, তাহলে এটা বাহক। এটাও ঠিক বাহক। এটা দেখো দুইটাই থ্যালাসেমিয়া জিন বহন করছে, তার মানে এটা থ্যালাসেমিয়া আক্রান্ত। ঠিক আছে, তাহলে দেখো যে বাবা মা দুইজনেই যদি বাহক হয়, বাবা মা দুজনে যদি বাহক হয়, তাহলে কি হবে, 100% যদি ধরো, চারটাতে 100% হলে 25% হবে সুস্থ, 50% হবে অসুস্থ, সরি বাহক, আর 25% হবে অসুস্থ। মানে দেখা যাচ্ছে যদি 100টা বাচ্চা হয়, তার মধ্যে 50 জন বাহক হবে আর 25 জন হবে সুস্থ, 25 জন হবে থ্যালাসেমিয়া আক্রান্ত। ঠিক আছে, এটা তোমাদের বইয়ের উদাহরণ আছে। দেখো এখানে একটু তোমাদের চেঞ্জ করে দিয়েছিল এবারের পরীক্ষাতে, একটু অঙ্কটা আমি যাদেরকে শিখিয়েছি বা যারা একটু মনোযোগ দিয়েছে তারা পারছে, বাদ বাকি অনেকেই পারেনি। তাহলে খেয়াল করো, এখানে থ্যালাসেমিয়ার জিন আর সুস্থ জিন, এখন যদি দুইজনের বাহকের মধ্যে আমি একজনকে একদমই সুস্থ বানায় দেই, দেখো বাবাটা সুস্থ, ঠিক আছে, বাবা যদি সুস্থ হয় তাহলে কি হবে দেখো তো, এই জায়গাতে এইচ, এইচ, সরি আগে আমাকে তো একটু আলাদা করতে হবে। দেখো এইচ, 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 টি, তাহলে এই এইচ এর সাথে এইচ দিলাম, দেখো একদম হেলদি। তারপর এইচ এর সাথে এটি দিলাম, তারপরে এইচ এর সাথে এইচ দিলাম, এইচ এর সাথে এটা দিলাম। তোমরা বলতে পারবা যে কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত নাই, কিন্তু দুইটা বাহক আছে, এই দুইটা বাহক আছে, বাদ বাকি সবগুলাই সুস্থ। ঠিক আছে, আরেক ধরনের আমি বলে দিই, কারণ এখান থেকে কোশ্চিন আসছে যেহেতু, এখন আমি বলে দিচ্ছি একজন বাহক আর একজন থ্যালাসেমিয়া আক্রান্ত। ধরো মা হচ্ছে বাহক, মা বাহক, আর বাবা হচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত, তার মানে ছোট হাতের দুইটাই টি। তাহলে এখান থেকে আমরা টি পেলাম, টি, এখানে এইচ টি, এইটি এর সাথে এইটি যুক্ত করো, দেখো এইচ টি, এইটি এর সাথে এইটি দাও, দেখো টি টি, এইটি এর সাথে এইটি যুক্ত করো, এইচ টি, এইটি এর সাথে এইটি দাও, দেখো টি টি। তার মানে দেখো 50% হবে বাহক আর 50%, মানে 50% হবে ক্যারিয়ার, 50% হবে এফেক্টেড। তার মানে যদি 100টা বাচ্চা হয়, তার মধ্যে 50টা বাচ্চা হবে বহন করবে জিনটা, আর 50টা একদম থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমাদের দেখো যে আমি মোটামুটি আলোচনা করলাম, আর বাকি আছে জৈব বিবর্তন তত্ত্ব। এই জৈব বিবর্তন তত্ত্বটা আমরা একটু বই থেকে দেখে নিব, আর এখান থেকে তেমন বড় কোশ্চিন আসে না, এমসিকিউ আছে। আমি এখন বইটা দাগিয়ে দিব। দেখো দেখো আমরা এখন তাহলে বইটা দাগিয়ে দিই। বইটা দাগানোর জন্য তোমরা এখন বইটা বের করো, বইটা বের করে দেখো। আমরা চলে গেলাম বইয়ে, দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি এবং বিবর্তন। এই জায়গাতে খেয়াল করো যে এই লাইনটা দাগায় নাও, বংশগতি জিনিসটা কি, খুব দ্রুত দাগাবা। তারপরে দেখো খেয়াল করো, বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান বা বংশগতি বস্তু কি কি আছে, এই যে ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ। এখানে একটা ছবিটা খেয়াল করো, এই নিউক্লিয়াস সম্পর্কে তোমরা পড়েছো সেকেন্ড চ্যাপ্টারে। এখানে ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকার পরে নিউক্লিওজোম, তারপরে হিস্টোন, এই হিস্টোন থেকে ডিএনএ হেলিক্স। এর পরবর্তীতে খেয়াল করো ক্রোমোজোম সম্পর্কে, এগুলো সবগুলো লাইন দাগায় নাও। স্ট্রাসবার্গার কত সালে, ক্রোমোজোমের সংখ্যা কত হতে পারে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এগুলো সবই আমি বলেছি। দেখো বংশগতির ভৌতভিত্তি কেন বলা হয়, এখানে খ লিখে রাখো, পরীক্ষায় আসে, এইটুকু জায়গা লিখলেই হবে। খ, ডিএনএ স্টার দিয়ে রাখো, 3 স্টার, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। দেখো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যদি এই ডিএনএ বাংলায় লেখা থাকে তাহলে এইটা লিখবা, আর যদি ইংরেজিতে থাকে তাহলে এইটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ভালো মতো
বানান ঠিক করে লিখবা। এই ছবিটাও আঁকাতে পারো, অথবা আমি বোর্ডে যে ছবিটা আঁকিয়ে দিয়েছি সেটাও তোমরা প্র্যাকটিস করতে পারো। এখন দেখো ডিএনএতে আসলে কি কি থাকে। এখানে নিউক্লিওটাইড থাকে, কতগুলো নিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। এগুলো কি কি নিয়ে গঠিত আমি সবগুলো ক্লাসে বলে দিয়েছি। যারা বুঝতে পারেনি আবার ভিডিওটা একটু দেখে নিবা, প্রথম থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করি। তোমরা দেখো এখানে এই সবগুলো লেখা আছে। 1 অ্যাংস্ট্রোম সমান সমান কত, কতটি নিউক্লিওটাইড থাকবে, ঘূর্ণনের দৈর্ঘ্য কত, এগুলো সবই বলা হয়ে গেছে। এখানে দেখো ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস সব জায়গাতে কিন্তু 20 অ্যাংস্ট্রোম। এরপরে খেয়াল করো এই ডিএনএর একটা তোমাদের ক্লাসের কাজ দিয়ে রাখছে হয়তো, যে কিভাবে বানাবা। এখানে একটু কিভাবে ডিএনএর ছবিটা তোলা হয়েছে এবং কবে নোবেল পুরস্কার পাইছে এইটা একটা এমসিকিউ হিসেবে আছে। আরএনএ আসো, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। এক্ষেত্রে খেয়াল করো 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা থাকে। তারপরে গুয়ানিন, সাইটোসিন, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল, এটা অবশ্যই মনে রাখবা। ইউরাসিলটাকে গোল করে রাখবা, মাথায় থাকবে তাহলে। টোবাকো মোজাইক ভাইরাস, টোবাক্কো মোজাইক ভাইরাস, তাই না? এখানে ডিএনএ অনুপস্থিত মানে আরএনএ ভাইরাস, এটা একটা করোনা ভাইরাসও লিখে রাখতে পারো। এই জিনের সংজ্ঞা পরীক্ষাতে প্রচুর আসে। ক নম্বর লিখে রাখো যে জীবের সব দৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। আর জিন থাকে কোথায়? ক্রোমোজোমে। ক্রোমোজোমের যে স্থানে আবার জিন অবস্থান করে তাকে লোকাল বাস বলে। হাহা, লোকাল বাস না, লোকাস বলে। ঠিক আছে, পরীক্ষায় এটাও প্রচুর আসে। এখানে স্টার দিয়ে রাখো, ক দিয়ে লিখে রাখো, যে জ্ঞানমূলকের জন্য এটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে কিভাবে ডিএনএটার বৈশিষ্ট্যটা প্রকাশ করে, ডিএনএটা কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে। দেখো ডিএনএটা তথ্যগুলো আরএনএর কাছে পাঠায়, আরএনএটা প্রোটিন তৈরি করে, এই প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। এই এক প্রসারটা মনে রাখবা, তাহলেই পারবা। আর এই উপরের অংশটা হচ্ছে এটার উত্তর, যে ডিএনএ কিভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, প্রকাশ করে। ঠিক আছে, এক্ষেত্রে একটু মেন্ডেলের কথা বলা আছে। গ্রেগর জোহান মেন্ডেল কত সালে ওনাকে জিন বা বংশগতিবিদ্যার জনক বলা হয়। দেখো কেন বলা হয়, উনি মটরশুঁটি নিয়ে গবেষণা করেছে। এখানে প্রোকোট বা ডমিনেন্ট, একটু আগেই বলছিলাম, প্রোকোট টি বড়টিকে বলা হচ্ছে ডমিনেন্ট, আর বা প্রোকোট, আর ছোটটিকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বা রিসেসিভ। এরপরে এখানে যেই আমি থ্যালাসেমিয়াটা বুঝালাম ওইভাবে লেখা আছে। দেখো টিটি মানে এটা বড় গাছ, এটা ছোট গাছ। দুইটার মাধ্যমে যদি হয় দেখা যাচ্ছে যে বড় গাছ একটা হবে, ছোট গাছ একটা হবে, আর বাদ বাকি বড়ই হবে কিন্তু বহন করবে, মানে ছোটর জিনটা বহন করছে। ঠিক আছে, ডিএনএ অনুলিপন কাকে বলে? পরীক্ষায় প্রচুর আসে ডিএনএ অনুলিপন। একটি ডিএনএ থেকে আরেকটি নতুন ডিএনএ তৈরির প্রক্রিয়াকে ডিএনএ অনুলিপন বলে। এখানে হাইড্রোজেন বন্ধনটা ভেঙে যায়। এখানে ডিএনএ অনুলিপনের চিত্রটা এভাবে দেয়া আছে, তুমি আমার যেটা ক্লাসে যে ছবিটা আঁকাইছি সেটা ফলো করলে ভালো হয়। আর ডিএনএ অনুলিপন কত সালে? 1956 সালে, এটা মনে রাখবা। আর অর্ধরক্ষণশীল পদ্ধতি কেন বলা হয়? স্টার দিয়ে রাখো। এটা খ নম্বরে আসে, অনুধাবনমূলকে আসে, যে অর্ধরক্ষণশীল পদ্ধতি কেন বলা হয়। এরপরে খেয়াল করো যে ডিএনএ টেস্ট, এই লাইনগুলো দাগায় নাও, নমুনাগুলো কি কি। এরপরে দেখো একটা এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম, স্টার দিয়ে রাখো। এটা সাধারণত খ নম্বরের জন্য পরীক্ষায় আসে। এখানে একটা কথা লেখা আছে, একটু কঠিন লাগলেও যদি পড়তে পারো খুবই ভালো। এক বিশেষ পদ্ধতিতে ইলেকট্রোফোরেসিস পদ্ধতির কথা বলছে। এক্ষেত্রে ডিএনএ টুকরাগুলোকে তাদের দৈর্ঘ্য অনুসারে আলাদা করা হয়। তারপরে নাইট্রোসেলুলোজ কাগজে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ প্রোরের সাথে হাইব্রিডাইজ করে এক্স রে ফিল্মের ওপর রেখে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে, একটু তোমরা গুগলে সার্চ করে নিবা যে কিভাবে, বা ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে ডিএনএ টেস্ট, তাহলে তোমাদের একটু চলে আসবে, হালকা একটু হলেও সহজ হয়ে যাবে। এরপরে খেয়াল করো পিসিআর পদ্ধতি, পলিমারেজ চেন রিয়াকশন। এই পূর্ণরূপটা পরীক্ষায় প্রচুর আসে, বানান সহ খেয়াল করবা, কারণ এখানে বানানে একটু উল্টাপাল্টা করা থাকে। তারপরে দেখো মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা বা কত জোড়া, এর মধ্যে 22 জোড়া বা 44টি অটোজোম, এগুলো সম্পর্কে আমার বলা সবই শেষ। দেখো এক্স ওয়াই এর মধ্যে এখানে এখানে এগুলো সব বলছি। ওয়াই ক্রোমোজোমটা তুলনামূলক দেখো কত ছোট, আর এক্স ক্রোমোজোমটা অনেক বড়। ঠিক আছে, এখানে দেখো বাবা, এখানে মা, পরবর্তীতে মেয়ে সন্তান হয়েছে, এখানে ছেলে সন্তান হয়েছে। দেখছো কত কিউট কিউট দুইটা বেবি হয়েছে। এরপরে জেনেটিক ডিসঅর্ডার বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কথা আমি বলেছি। এখানে বাহক কাকে বলে? বাহক কাকে বলে পরীক্ষার ক নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে নিজে অসুস্থ নয় কিন্তু অসুস্থতার জিন বহন করে, তাকে বাহক বলে। এরপরে খেয়াল করো যে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা,
এখানে কত দেখছো তার উপর নির্ভর করে তুমি বর্ণান্ধ কিনা। ইশিহারা চার্টের নিচে দাগ দাও। এখানে একটা কথা যদি মনে রাখতে চাও যে কালার ব্লাইন্ডনেস কেন হয়, পরীক্ষাতে প্রচুর খ নম্বরে আসে বা অনুধাবনমূলকে আসে, এখানে বর্ণনা করতে হয় কি যে পিগমেন্টের অভাব। একটা কথা মনে রাখবা যে এখানে পিগমেন্টের অভাবের কারণে লাল সবুজ বর্ণের মধ্যে পার্থক্য করতে পারে না। আর যদি একাধিক পিগমেন্টের অভাব হয় তাহলে তার সাথে নীল এবং হলুদও পার্থক্য করতে পারে না। প্রতি 10 জনে দেখা যাচ্ছে একজন কালার ব্লাইন্ড পুরুষদের বেলায়। কোনো ঔষধ খাইলে হয় কিনা, বাতরোগের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন নিন, যেটা আমি ক্লাসে বলেছি। এই ওষুধটা খাইলে দেখা যায় যে অনেক সময় থ্যালাসেমিয়া, এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিজঅর্ডার, এটা দাগিয়ে নিবা। মানে অটোজোমাল রিসেসিভ মানে প্রচ্ছন্ন ডিজঅর্ডার। আচ্ছা, এখানে চাচাতো মামাতো খালাতো ভাই বোনদের মধ্যে নিকটাত্মের মধ্যে বিয়ে হলে এরকম আশঙ্কা বেড়ে যায়। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, কেউ এগুলোর দিকে নজর দিবা না, কেউ এগুলো মনে মনে আকাঙ্ক্ষা করবা না। লোহিত রক্তকোষ দু ধরনের প্রোটিন দিয়ে তৈরি, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন। এটা আমি বিস্তারিত বোর্ডে বুঝাইছি, তোমরা শুধুমাত্র দাগায় নাও। থ্যালাসেমিয়া কখন কি হয়, কোথায় কি বেশি, পরীক্ষাতে আসে। বিটা থ্যালাসেমিয়া বিজ্ঞানী কুলিস আবিষ্কার করছে, এই জন্য এটাকে বিটা থ্যালাসেমিয়াকে কুলিস থ্যালাসেমিয়া বলা যেতে পারে। মেজর থ্যালাসেমিয়া কাকে বলে, মাইনর কাকে বলে, এটা আমি খুব সুন্দর করে এক লাইনে বুঝাই দিয়েছি যে মেজর বলা হয় যদি বাবা মা দুজনের কাছ থেকে জিনটা পেয়ে থাকে, আর যদি থ্যালাসেমিয়াটা শুধুমাত্র মা বা বাবার কাছ থেকে পেয়ে থাকে তাহলে সেটা হবে থ্যালাসেমিয়া মাইনর। এক্ষেত্রে ছবিটা আমি বোর্ডে আঁকিয়ে দিয়েছি, আরেকবার বুঝে নিবা। এরপরে খেয়াল করো থ্যালাসেমিয়ার লক্ষণের ক্ষেত্রে যে রক্ত শূন্যতা বুঝে, রক্ত শূন্যতা সংক্ষেপে কি বলা হয়, অ্যানিমিয়া, ঠিক আছে। তারপরে চিকিৎসা কি, এক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য যে লৌহ সমৃদ্ধ ফল বা ঔষধ খেতে হয় না। এখানে স্টার দিয়ে রাখো, যেহেতু ফল বা ওষুধের নাম শুনলে আমরা মনে করি যে বাহ এটা তো খেতে হবে, না খেতে দিলে আবার কি হবে, খারাপ হয়ে যাবে। সুতরাং অপশানটা এমসিকিউতে যদি আসে আমরা এটাকে সঠিক বলে দেই যে খেতে হয়, এটাকেই সঠিক বলি। আসলে খেতে হয় না, কারণ খেলে এই লৌহের তো কোনো ঘাটতি নাই, তার লৌহের ঘাটতি আছে কি, তার ঘাটতি ছিল আমি বুঝাই দিছি কোথায় ঘাটতি, গ্লোবিনে। সুতরাং লৌহ যদি বেশি বেশি খায় তাহলে লৌহগুলো থেকেই যাবে এবং সেগুলো শরীরের বিভিন্ন অঙ্গে জমা হবে, যকৃতে জমা হবে, অগ্নাশয়ে জমা হবে, চামড়াতে জমা হবে, তারপরে ফুসফুসে জমা হতে পারে। এই চামড়াতে যখন জমা হবে তখন তাকে একটা নাম ডাকা হয়, যদি যকৃতে জমা হয় তখন জন্ডিস হয়, আর যদি অগ্নাশয়ে জমা হয় তাকে অগ্নাশয়ে জমা হলে, অগ্নাশয়ে আমরা জানি যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি তৈরি হয়, হরমোন তৈরি হয়, ইনসুলিন গ্লুকাগন। ইনসুলিনের যদি ঘাটতি হয় তাহলে ডায়াবেটিস তৈরি হয়। এক্ষেত্রে অগ্নাশয়ে যদি জমা হয় তাহলে এক্ষেত্রে ডায়াবেটিস হয়, যে ডায়াবেটিসটাকে ব্রোঞ্জ ডায়াবেটিস বলা হয়। আচ্ছা, তারপরে আসো থ্যালাসেমিয়া রোগীর 30 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা কম যদি এইগুলো সমস্যা শুরু হয়, জন্ডিসের সমস্যা, অগ্নাশয়ের সমস্যা। জৈব বিবর্তন তত্ত্ব সম্পর্কে এই লাইনগুলো একটু দাগায় নাও, এখান থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি বলে দিচ্ছি, এই লাইনগুলো দাগিয়ে নাও, এগুলো এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। এখন এক্ষেত্রে এই জায়গাতে ইভলিউশন বা অভিব্যক্তি বা বিবর্তন, এটার সংজ্ঞা পরীক্ষায় প্রচুর আসে। ক নম্বর দিয়ে দাও সাইডে, ক নম্বর দিয়ে স্টার দিয়ে রাখো যে বিবর্তন বা ইভলিউশন কাকে বলে। এরপরে দেখো যে অ্যালিল কাকে বলে। অ্যালিল এই জায়গাতে খেয়াল করো, অ্যালিল হচ্ছে একটি জিন একাধিকভাবে থাকতে পারে, তখন সেই জিনটির বিভিন্ন ভিন্ন রূপকে অ্যালিল বলা হয়। এটা দাগায়না পরীক্ষায় প্রচুর আসে, অ্যালিল কাকে বলে। এরপরে এখান থেকে পড়তে চাইলে এগুলো রিডিং অবশ্যই পড়বা, পড়লে অবশ্যই বুঝতে পারবা অনেক কিছু। অভিব্যক্তি কাকে বলে এটা একটু দাগায় নাও, পরীক্ষাতে আসে। এরপরে নিউক্লিয় প্রোটিন, নিউক্লিক অ্যাসিডের সাথে যখন প্রোটিন যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিয় প্রোটিন। তারপরে দেখো নিউক্লিয় প্রোটিন থেকে প্রোটোভাইরাস, আর প্রোটোভাইরাসের পরে সবশেষে ভাইরাসের সৃষ্টি হয়। ভাইরাস কিন্তু একটা অবস্থা নির্দেশ করে যা জীব এবং জড়ের মধ্যবর্তী অবস্থা। জীবের মধ্যে ঢুকলে জীব হয়ে যায় আর বাইরে থাকলে জড় হয়ে থাকে। ব্যাকটেরিয়া থেকে প্রোটোজোয়া, এগুলো একটু পড়ে নিও, বিস্তারিত বলছি না, এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে এই তথ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রবার্ট না, এখানে চার্লস ডারউইন কত সালে জন্মগ্রহণ করছে, তিনার একটা বই আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব, ইংরেজি অরিজিন অফ স্পিসিস, আর কার দ্বারা, বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। বিবর্তন তত্ত্বটা একটু পড়তে হবে, দেখো ইম্পর্টেন্ট একটু। বিবর্তন তত্ত্বের মধ্যে কি কি আছে দেখো, প্রথমে অত্যধিক হারে বংশবৃদ্ধি। প্রত্যেকটা প্রাণী চায় তার বংশবৃদ্ধি করতে, আমরা চাই না, কারণ আমাদের দেশটা ছোট, এই জন্য আমরা অতটা বংশবৃদ্ধি করতে চাই না, বলি কি 2টি সন্তানের বেশি হয়, একটি হলে ভালো হয়, পরবর্তীতে আরও আসতে পারে, না হলেই ভালো হয়।
তো আমাদের যেহেতু একটা নির্দিষ্ট জায়গা আছে, এজন্য আমরা এর থেকে বেশি বংশবৃদ্ধি করতে পারছি না। তবে পশু প্রাণীর ক্ষেত্রে তারা যখন বনে থাকে তারা এরকম পরিবার পরিকল্পনা কিছুই মেনটেন করে না। ওরা এক বছরে অনেক বাচ্চা দেয়, অনেক বীজ দেয়, তোমরা যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এবার দেখো সীমিত খাদ্য এবং বাসস্থান, যেহেতু পৃথিবীর আয়তন মোটামুটি সীমাবদ্ধ, মানে যতটুকু আয়তন ততটুকুই, তার মানে সীমিত জায়গা। আর সীমিত জায়গাতে তো খাদ্যটাও সীমিতই হবে, উৎপাদন বা ফসলের জমিও সীমিত। এরপরে আসো অস্তিত্বের জন্য সংগ্রাম। সাধারণত এই সংগ্রামটা দুই ধরনের। নিজের অস্তিত্বকে টিকে থাকার জন্য এই সংগ্রামগুলো হয়ে থাকে। একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক, আরেকটা হচ্ছে অন্তঃপ্রজাতিক। আন্তঃপ্রজাতিক মানে কি, যে আন্ত মানে মনে রাখবা যে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট, এই কথাটা মনে রাখবা। আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে দেখবা যে তোমার স্কুলের সাথে আরেকটা স্কুলের খেলা বা এরকম কিছু হয়েছে। আর যদি সেটা অন্ত স্কুল হতো তাহলে দেখবা যে শুধুমাত্র তোমার স্কুলের মধ্যেই খেলা। তাহলে আন্তঃপ্রজাতিক সংগ্রামটা হবে কি, যে অনেকগুলো প্রজাতির ক্ষেত্রে থাকবে। আর অন্তঃপ্রজাতিকটা কি, একটা প্রজাতির মধ্যেই। একটা উদাহরণ দিই, দেখবা যে হরিণকে কে খাচ্ছে, বাঘ খাচ্ছে। তখন হরিণ বাঘকে দেখলেই দিবে দৌড়, এবং বাঘগুলো তাক করে থাকবে হরিণকে খাওয়ার জন্য। তাহলে এটা একটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আরেকটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম কি, দেখবা যে এক জায়গায় মুরগিকে কয়েকটা ভাত খেতে দিয়েছো, ও দেখবা যে অন্য আশেপাশে সব মুরগিকে তাড়াচ্ছে, আগে তাড়ানোর পরে ও খাবে। কারণ ও মনে করে কি, আমি কাউকে আর খেতে দেবো না, আমি একাই বাঁচবো, অন্য কাউকে বাঁচতে দেবো না। পরিবেশের সঙ্গে সংগ্রাম। পরিবেশে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে, বন্যা, খরা, ঝড়, ভূমিকম্প, এগুলো হয়েছে। এগুলোর সময় পরিবেশের জন্য মানুষ সংগ্রাম করেছে বা জীব সংগ্রাম করেছে। প্রকরণ বা জীবদেহে পরিবর্তন। দেখা গেছে যে আগের যেই জিরাফ ছিল সেটা অত বড় ছিল না, এদের মিউটেশন ঘটেছে। তাই বলছে জিরাফ প্রথমে একটা গাছ ছোট ছিল, ওই গাছ খেতে 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 হাড় বড় হয়ে গেছে। এরকম ধারণা করা হয়। অনেক মিউটেশন বা পরিবর্তিত প্রকরণ ঘটেছে। মিউটেশন কাকে বলে, এটার সঙ্গে এখানে প্রাকৃতিক নির্বাচন, মানে অনেক সময় প্রকৃতিও চায় না যে এ বেঁচে থাকুক, প্রকৃতি চায় যে এ বড় হোক, এরকম অনেক সময় প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়। যদি অনুকূল পরিবেশ থাকে তার মানে প্রকৃতি চাচ্ছে, যদি অনুকূল পরিবেশ না থাকে তার মানে প্রকৃতি সেটা চাচ্ছে না। নতুন প্রজাতির উৎপত্তি এখান থেকে পড়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই ছবিটার দিকে খেয়াল করো, সবুজ বিটল পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেনি বলে সহজে পাখিদের চোখে পড়ে গেছে। মাটির নিচে এই সবুজ কালারটা ফুটে ওঠে, এই জন্য পাখিরা সবুজকে খাইতে পারছে। কিন্তু এই মেটে কালার বা মাটির মতো কালার বা বাদামি কালার, এটা হচ্ছে মাটির সাথে মিশে যাওয়ার কারণে এদেরকে দেখতেও পায়নি, খাইতেও পারেনি, এটাই বলছে। এখন নতুন প্রকরণ সৃষ্টি হয় কিভাবে, এটা 3 স্টার দিয়ে রাখো, পরীক্ষায় খ নম্বরে প্রচুর আসে। যে মূল প্রজাতি থেকে পৃথক হয়ে, মানে আইসোলেশন হয়ে যাওয়া। সংকরায়নের মাধ্যমে, মানে হাইব্রিডাইজেশন, কিভাবে একটা শক্তিশালী একটা দুর্বল সংকর করলো দিয়ে হয়ে গেল। তারপরে দেখো সংকরায়ন প্রজাতির মাধ্যমে কোষ বিভাজনের সময় যদি সংখ্যার বৃদ্ধি ঘটে। পলিপ্লয়েডি কাকে বলে, এটা পরীক্ষায় আসতে পারে। কোষ বিভাজনের সময় যদি কোষে ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি ঘটে তখন তাকে পলিপ্লয়েডি বলে। ঠিক আছে, এখানে দেখো অ্যাডাপ্টেশন বা অভিযোজন কাকে বলে, দাগায় রাখো, পরীক্ষায় ক নম্বরে আসতে পারে। বিবর্তনের পথে খাপ খাওয়ানোর প্রক্রিয়াকেই অভিযোজন বলে। তাহলে দেখো আমরা মোটামুটি তোমাদের আজকে 12তম অধ্যায়ের এই মুহূর্তে বইটা আমি দাগিয়ে দিলাম। বইটাতে দাগানোর ফলে দেখো আমরা এখান থেকে ইম্পর্টেন্ট অনেক এমসিকিউ আমি মনে করি তোমরা কমন পেয়ে যাবা। আর কোনো কোশ্চিন থাকলে অবশ্যই করবা। তো অধ্যায়টা শেষ করার আগে তোমাদের আমি একটা ভিডিও দেখাতে চাই। আমি সাধারণত ক্লাসকে একটু আনন্দমুখরিত রাখি এবং ভিডিও দেখানোর মাধ্যমে ক্লাসটাকে সহজ করার চেষ্টা করি। দেখো একটা ভিডিও দেখাতে চাই, যে ডিএনএর গঠনের ভিডিওটা। এই ভিডিওটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি বোর্ডে যেটুকু দেখাইছি তার পাশাপাশি এখন যদি তুমি দেখো ভিডিওটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আসো আমরা একটু ডিএনএর গঠনটা সম্পর্কে একটু দেখে নেই। তো এটা এইচএসসিতে আমরা পড়াবো। এখানে একটু খেয়াল করো, এটা লাগবে। হ্যাঁ, ডিএনএ আমরা দেখেছি পলিনিউক্লিওটাইড চেন। এখানে একটু থামাচ্ছি, আমি দেখাই দিই। এটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট। এক্ষেত্রে এটা হচ্ছে সুগার বা শর্করা। এরপরে এই জায়গাতে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই জায়গাতে যেটা লাগবে সেটা নিউক্লিওটাইডের মধ্যে বেজ বা ক্ষার, নাইট্রোজেন বেজ বা ক্ষার। এদিকে আবার আরেকটা সুগার, তারপরে এদিকে
ফসফেট। ঠিক আছে, এইভাবে করে যুক্ত হয়ে থাকবে। দেখো তাহলে ভিডিওটা দেখে নাও না এগুলো। এই একটা ফসফেট দেখো কিভাবে যুক্ত হয়ে আছে, একে ফসফোডাইএস্টার বন্ড বলা হয়। 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা আমরা পড়েছি, দেখো এটা 1 2 3 4 5। সাধারণত 5 কার্বনগুলোর সাথে যুক্ত হয়ে থাকে, আর এদিকে 3 এর সাথে যুক্ত হয়ে থাকে। এই জন্য এটাকে 5:3, আর এখানে দেখো 3 এর পরে 5 এর সাথে যুক্ত থাকে, তাই 3:5 বলা হয়। এগুলো সম্পর্কে তোমাদের এখন না জানলেও চলবে। এই জায়গাতে দেখো হাইড্রোজেন বন্ধন, এগুলো এটা অ্যাডেনিনের সাথে ইউরাসিল থাকে, তখন সেটা আরএনএর ক্ষেত্রে পাইরিমিডিন হবে। ঠিক আছে, তাহলে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমি চেষ্টা করেছি এটুকু সময়ের মধ্যে আমি 12 অধ্যায় নিয়ে বিস্তারিত বলার এবং ক্লিয়ার করার। তারপরেও তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবা ফেসবুক এবং ফেসবুক লাইভে সব সময় আপডেট থাকবা, তার সাথে ইউটিউবে সব সময় ভিজিট করবা, আর ক্লাসগুলো বুঝতে না পারলে প্রশ্ন করবা। তারপরে তোমার আমি একটা সাজেশন, আমি গতদিনও বলেছি যে তোমাদের জন্য একটা সাজেশনস বানিয়েছি, যেই সাজেশনসের থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ সহ সৃজনশীল প্রশ্ন কমন আসছে, এবং সাজেশনসের ভেতরে যে কোশ্চিনগুলো দেওয়া আছে এবং মূল বইয়ে কোথায় সেই কোশ্চিনের অ্যান্সারটা আছে সেই পৃষ্ঠা নম্বরও দেওয়া আছে। তোমরা এই সাজেশনসটা ডক্টর চঞ্চল বায়োলজি কেয়ার থেকে সংগ্রহ করবা, এবং সবসময় ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়ালেখার সাথে সবসময় লেগে থাকবা। তো আজকের মতো এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।